ঘটনাটির শিরোনাম জিনের বিচার। আমি আজ যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার গ্রামের আলমগীর চাচার কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনাটি আলমগীর চাচা তার দাদার কাছে শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল 1955 সালের দিকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম আসাদ চৌধুরী। এই আসাদ সাহেব ছিলেন তৎকালীন কুষ্টিয়া জেলার একজন নামকরা গ্রাম্য বিচারক। সেই সময় কুষ্টিয়া ছিল বাংলাদেশের মধ্যে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে অন্যতম বড় জেলা। এই আসাদ সাহেব ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, বিচক্ষণ ও জ্ঞানী ব্যক্তি। উনি গ্রামের কোনো বিচারে উপস্থিত হলে সেই বিচারটি ভালোভাবে বুঝে তারপর রায় দিতেন। শোনা যায় উনি ওনার জীবনে যত বিচারে রায় দিয়েছেন প্রতিটা রায় ইনসাফের সাথেই দিয়েছেন। আরো শোনা যায় তৎকালীন পশ্চিম পাকিস্তানের ইসলামাবাদের একটি নামকরা মাদ্রাসা থেকে উনি কোরআনের হাফেজ হন। তার সততা, জ্ঞান, বুদ্ধি এগুলো দেখে সেই মাদ্রাসার একজন শিক্ষক তাকে এক পীরের কাছে রেখে আসেন এবং 3 বছর ওই পীরের কাছে থেকে উনি অনেক দিনী শিক্ষা লাভ করেন। আর উনি যে বিচারগুলো করতেন, উনার বিচার মানে নাই এমন ঘটনা নাকি কখনো ঘটেছে বলে কেউ বলতে পারে নাই। উনার বিচারে যে দোষী সে যত প্রভাবশালী হোক না কেন তাকে দোষী সাব্যস্ত করতেন এবং নির্দোষকে নির্দোষ প্রমাণিত করতেন। বিচারের পাশাপাশি তিনি তার এলাকার একটি মসজিদের খাদেম ছিলেন। উনি মসজিদের এই খেদমতের জন্য কোনো টাকা পয়সা নিতেন না। শোনা যায় আসাদ সাহেব তার বাবার একমাত্র পুত্র সন্তান ছিলেন। তার অনেক সম্পত্তি ছিল। তিনি বিচার করতে গিয়ে যখন দেখেছেন একজন অন্যায় করেছেন, কিন্তু ওই সময় অন্যায় করা ছাড়া কোনো উপায় ছিল না, তিনি অন্যায়ের শাস্তি দিয়েছেন, কিন্তু শাস্তি দেওয়ার পর নিজের সম্পদ তাকে দিয়ে দিয়েছেন। এভাবে নাকি তার পিতার রেখে যাওয়া সম্পদ উনি মানুষের কল্যাণে বা প্রয়োজনে বিলিয়ে দিয়েছেন। আসাদ সাহেব আরেকটি কাজ করতেন, সেটা হলো আশেপাশে কোনো গ্রামের কোনো জিনে ধরা রোগীকে উনি নাকি তাড়াতে পারতেন। এই কাজে ওনার সফলতার হার ছিল অনেক বেশি। কথিত আছে এমন ঘটনাও ঘটেছে যে অনেক জিনে ধরা রোগীর বাড়িতে যখনই আসাদ সাহেব পা রেখেছেন, জিন সেই রোগীকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর কখনোই সেই রোগীকে সেই জিন আর আসর বা ধরে নাই। আসাদ সাহেবের বয়স যখন 60-এর মতো হয়ে যায় বা 60 বছরের মতো, তখন ওনার জীবনে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। এত কিছু বলার কারণ আপনারা ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। সময়টা 1955 সালের আশেপাশে। কুষ্টিয়া থেকে পোড়াদহ এলাকায় আসেন উনি একটি বিচার করতে। আসাদ সাহেব যখন বিচার করছেন, ওনার চোখ যায় পাশের একটি কদম গাছের দিকে। আসাদ সাহেব দেখতে পান দুটি বড় আকৃতির পাখি ওই গাছের একটি ডালে বসে আছে। এক দৃষ্টিতে পাখি দুটি আসাদ সাহেবের দিকে তাকিয়ে আছে। উপস্থিত সকলের কথাও পাখি দুটো খুব মনোযোগ সহকারে শুনছে। উনি বিচারের মধ্যেই মাঝে মধ্যে ওই পাখি দুটোর দিকে নজর রাখছিলেন। বিচার শেষে উনি দেখেন পাখি দুটি আর নেই। পাখি দুটি সাধারণ পাখিদের চেয়ে কিছুটা বড় দেখতে, আর পাখি দুটো বেশ সুন্দরও ছিল দেখতে। পাখি দুটো দেখে উনি কিছুটা বিস্মিত হলেও বিষয়টা তেমন একটা পাত্তা দেন নাই। উনি ওনার মতো বিচার কাজ শেষ করে বাড়িতে ফেরেন। এরপর উনি যখনই বিচার করতে যান, ওই রকম দুটি পাখিকে দেখতে পান। দূর থেকে এই পাখিগুলো মনে হচ্ছে তার বিচার করাটা বিশ্লেষণ করছেন। উনি এবার বিষয়টা একটু অন্যভাবে ভাবতে থাকেন। উনি নিশ্চিত হন যে এরা সাধারণ কোনো পাখি না, এরা অন্য কিছু। কিন্তু এরা আসলে কেন আমাকেই ফলো করছে? তারা কেন আমার প্রতিটা বিচারে এইভাবে দূর থেকে খেয়াল রাখছে? এই বিষয়টা তারা যতক্ষণ পর্যন্ত নিজে এসে না জানাবে ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে দেব না যে তারা সাধারণ কোনো পাখি না। আর এটা আমি বুঝতে যে পেরেছি এটাও তাদেরকে বুঝতে দেব না। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন আসাদ সাহেব নিজ গ্রাম থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে একটি গ্রামে বিচার করতে যান। বিকাল থেকে বিচার শুরু হয়। বিচার শেষ হতে হতে তুমুল বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি থামতে থামতে রাত প্রায় 9টা বেজে যায়। আর তখনকার রাস্তাঘাট এত উন্নত ছিল না। ওনাকে যেতে হবে 10 কিলোমিটার রাস্তার মধ্যে অর্ধেকটা মাটির রাস্তা, অর্ধেকটা ইটের রাস্তা, এটা দিয়েই যেতে হবে। উনি একটা নীতি মেনে চলতেন। নিজ এলাকার বাইরে কোনো জায়গায় বিচার করতে গেলে যত রাত হোক কখনোই সেই এলাকায় থাকবেন না। এটা তার দাদার দেওয়া একটা উপদেশ ছিল। আর আসাদ সাহেবের কোনো শত্রু আছে বলে উনি মনে করতেন না। তাই তার কাছে থাকা ব্যাটারির লাইট নিয়ে বাড়ির উদ্দেশ্যে উনি বেরিয়ে পড়েন। রাস্তাঘাট সবই তো তার পরিচিত। গ্রামের মানুষ অনেকেই তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কেউ কেউ তাকে এগিয়ে দেওয়ার কথাও বলেছিলেন। আসাদ সাহেব সবাইকে মানা করে দেন, বলেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আর আপনাদের এত রাত্রে কষ্ট না দেই। এর আগেও অনেক গ্রামে বিচার শেষ করে রাতে বিরেতে বাড়িতে ফিরেছি। আল্লাহর রহমতে বড় ধরনের কোনো বিপদ আপদ হয়নি, আলহামদুলিল্লাহ। তো আসাদ সাহেব একা একা বেরিয়ে পড়েন। আসাদ সাহেব হাঁটতে হাঁটতে যখন একটু নির্জন রাস্তার মধ্যে আসলেন,
উনি পেছনে একটা শব্দ শুনলেন, মনে হলো কোনো কিছু ওনার পেছনে পেছনে আসছে। তখন আসাদ সাহেব পেছনে তাকিয়ে দেখেন দুটি সাদা বিড়াল ওনার পেছনে পেছনে আসছে। দুটি বিড়ালই ধবধবে সাদা এবং দেখতে একই রকম। উনি দাঁড়ানোর সাথে সাথে বিড়াল দুটি দাঁড়িয়ে পড়ে। বিড়াল দুটি ওনার থেকে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। আসাদ সাহেব আবার পথ চলতে শুরু করলে বিড়াল দুটি ওনার পিছু পিছু চলতে থাকে। উনি আবারও দাঁড়িয়ে যান, বিড়াল দুটো ঠিক আগের মতোই দাঁড়িয়ে যায়। 50 ফুটের মতো দূরত্ব ছিল তাদের মাঝে। আসাদ সাহেব বুঝতে পারেন এরা সাধারণ কোনো বিড়াল নয়। উনি হাঁটার গতি বাড়িয়ে দেন। এইভাবে কিছু দূর হাঁটার পর উনি পেছনে আর কোনো শব্দ শুনতে পান না। উনি পেছনে তাকিয়ে দেখেন এইবার আর সেই বিড়াল দুটো দেখা যাচ্ছে না। উনি আবার হাঁটা শুরু করেন। কিছু দূর হাঁটার পর উনি খেয়াল করলেন সামনে থেকে ঘোড়ার মতো কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আসাদ সাহেব রাস্তার উপর দাঁড়িয়ে পড়েন এবং দেখতে পান ওই জিনিসটার শরীর থেকে খুবই তীব্র সাদা ধরনের আলো বের হচ্ছে। উনি একটু ইতস্তত বোধ করতে থাকেন, এটা ডাকাত নয় তো? কিন্তু ডাকাতদের কাছে তো এত তীব্র আলো থাকা সম্ভব নয়। এটা ভাবতে ভাবতেই ওই জিনিস আসাদ সাহেবের থেকে 50 কি 60 ফুট দূরে দাঁড়িয়ে পড়ে। তখন আসাদ সাহেব দেখেন একটা ঘোড়ায় একজন বয়স্ক ব্যক্তি বসে আছেন, উচ্চতা মনে হচ্ছে 10 ফুটের উপরে, এবং এই বয়স্ক ব্যক্তি যে পোশাক পরে আছে সেই পোশাক থেকেই এই তীব্র আলো বের হচ্ছে। ওই বয়স্ক ব্যক্তিকে দেখেই আসাদ সাহেব বুঝতে পারেন, আর যাই হোক উনি মানুষ নন। তখন আসাদ সাহেব ওই লোককে ওই ঘোড়া থেকে নামতে নামতেই সালাম দিয়ে দেন। আসাদ সাহেবের এই সালামের উত্তর দেন ওই বৃদ্ধ ব্যক্তি। ওই বৃদ্ধ ব্যক্তি বলে ওঠেন, বাবা তুমি বুঝতে পারছো যে আমি তোমার মতো মানুষ না। হে বাবা, আমি একজন জিন। আমি ইরাকের বাগদাদে থাকি। আমি বাগদাদের একটা পাহাড়ের বিশেষ অঞ্চলের জিনেদের সর্দার। আমার অনুগত 70,000 জিন আছে, তারা আমার নির্দেশ মেনে চলে। আজ আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? আমার 2 যমজ ছেলে একটি মেয়েকে পছন্দ করেছে এবং 2 ছেলেই ওই মেয়ের জন্য পাগল। আমি আমার পরিবার এবং অন্যদের দিয়েও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু 2 ছেলে কোনোভাবেই বুঝতে চাইছে না। ইসলামাবাদের মাদ্রাসার একজন শিক্ষককে এই সমস্যার সমাধানের কথা জানাই, কিন্তু উনি নিজেও এই সমস্যার সমাধান দিতে পারেন নাই। উনি তোমার কথা বলে। তখন ওনার কথা শুনে তোমার খোঁজ নিতে এসে দেখি যে তুমি এখানে অনেক কঠিন বিচারেরও খুব সহজ সমাধান করেছো যুক্তিযুক্তভাবে, আর ইনসাফের সাথেই মূলত তুমি বিচার করো। সেটা দেখে আমি আমার 2 সন্তানকে পাঠাই বিচার বিশ্লেষণ দেখতে। তারা অনেকটা সময় তোমার বিচার দেখে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে যে তুমি আমার সাথে আমাদের ওখানে গিয়ে সবকিছু শুনে বুঝে দেখে যে সিদ্ধান্ত দেবে সেটাই আমার সন্তান 2জন মেনে নেবে। আর তুমি জানো আমরা জিন জাতি ওয়াদা করলে সেটা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাখার চেষ্টা করি। আমার সাথে আমাদের ওখানে যাবে একটা সমস্যার সমাধান করে দিতে। আমি তুমি করে না, আপনি করেই সম্বোধন করতে চাই। আমি আপনাকে আবার সসম্মানে আপনার বাড়িতে পৌঁছে দেব। এ কথা শোনা মাত্রই আসাদ সাহেব ওই বৃদ্ধের সাথে যেতে অস্বীকৃতি জানান। ওই বৃদ্ধ অনেক অনুরোধ করেন তাকে সাহায্য করার জন্য। আসাদ সাহেব বলেন, আমি কোনোভাবেই আপনাদের জগতে যেতে চাই না, তাও একটা বিশেষ কারণেই। আসাদ সাহেব ওই বৃদ্ধকে অনুরোধ করেন তার রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। এক পর্যায়ে ওই বৃদ্ধকে পাশ কাটিয়ে আসাদ সাহেব চলে আসেন এবং কোনো সমস্যা ছাড়াই বাড়িতেও চলে আসেন। এরপর মাঝে মধ্যে ওই বৃদ্ধ আসতেন আসাদ সাহেবকে তাদের দেশে নিয়ে তার ছেলেদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। আসাদ সাহেবও অনেক অনুরোধ করেন তাকে ক্ষমা করার জন্য, যে উনি যেতে পারবেন না। যাই হোক, এভাবেই কেটে যায় 3 বছর। সময়টা 1958। আসাদ সাহেবের একটাই মাত্র ফুফু ছিল, যার বিয়ে হয়েছিল ভারতের কলকাতা শহরের একটি এলাকা যার নাম গোবিন্দপুর। সেখানে ওই ফুফু 1958 সালের দিকে কুষ্টিয়াতে আসেন। ফুফু এসে আসাদ সাহেবকে সন্ধ্যাবেলায় ডাকেন। আসাদ সাহেব যখন আসেন তখন আসাদ সাহেবের ফুফু বলেন, বাপ তুই তো অনেকদিন আমাদের ওখানে যাসনি, এবার আমার সাথে তোকে যেতে হবে, কারণ আমাদের বাড়ির পাশের একজন প্রতিবেশীর ছেলে খুবই অসুস্থ। কোন ডাক্তার এই রোগ ধরতে পারে নাই, আর যত হুজুর কবিরাজ দেখানো হয়েছে কেউই নাকি এই সমস্যার সমাধান করতে পারেনি। কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছে না। আমি অনেক বড় মুখ করে বলে এসেছি আমার ভাইয়ের ছেলে অনেক বড় মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা নিয়ে এসেছে এবং সে এইসব রোগী আল্লাহর ইচ্ছায় অনেকই ভালো করেছে, কখনো ব্যর্থ হয়নি। আসাদ সাহেবের ফুফু আসাদ সাহেবকে অনেক জোরাজুরি করে। এক পর্যায়ে আসাদ সাহেব ফুফুর সাথে যেতে রাজি হন, কিন্তু ফুফুকে বলেন যে সে কিন্তু খুব বেশি দিন ওখানে থাকতে পারবেন না। ফুফু বলেন ঠিক আছে। 2 দিন পর আসাদ সাহেব তার ফুফুর সাথে ভারতের গোবিন্দপুরে যান। তখন ভারত আর বাংলাদেশের মধ্যে যাতায়াত ব্যবস্থা ছিল অনেকটাই সহজ। আসাদ সাহেব গিয়ে ফুফুর বাড়িতে ওঠেন,
কিন্তু উনি বেশিক্ষণ ফুপুর বাসায় ছিলেন না। বাসায় খাওয়া দাওয়া করে আসাদ সাহেব তার ফুপুর সাথে একটা বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন বাড়ির বারান্দায় কয়েকজন মানুষের জটলা। আসাদ সাহেব মানুষদের পেরিয়ে সামনে গিয়ে দেখেন একটা 20 থেকে 22 বছর বয়সের এক ছেলে শুয়ে আছে। তার শরীরের হাড়গুলো যেন মাংস ভেদ করে সব বেরিয়ে এসেছে। ছেলেটা নড়াচড়া করতে পারে না, শুধু ফ্যাল চোখে তাকিয়ে আছে। উনি এসে ছেলের কাছে কিছু সময় বসে থাকেন। তারপর ছেলের বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করেন ছেলে খাওয়া দাওয়া করতে পারে কিনা। তখন ছেলের বাবা বলেন ছেলে খাবার দিলে গিলতে পারে না, মুখ থেকে উগরে দেয়। তবে রাতের একটি সময় সে খুব জোরে চিৎকার করে ওঠে। তারপরই সে খুব জোরে চিৎকার করে খেতে চায় এবং সেই সময় পেট ভরে খাবার খেতে পারে, কিন্তু খাওয়া কিছু সময় পরে আবার একটা খুব জোরে চিৎকার দিয়ে ওঠে। এরপর আবার সারাদিন পাথরের মতো হয়ে থাকে, শুধু চোখ মেলে ফ্যাল করে তাকিয়ে থাকে। সব কথা শোনার পর আসাদ সাহেব ওই ছেলের বাবাকে জিজ্ঞেস করেন আপনার ছেলের এই অবস্থা কিভাবে হলো। তখন ওই ছেলের বাবা বলে ওঠেন তার ছেলের নাম নয়ন। তো এটি তাদের একমাত্র সন্তান। তাকে ওখানকার একটা মাদ্রাসায় ভর্তি করানো হয়। তার মেধা দেখে মাদ্রাসার প্রিন্সিপাল স্যার সেই ছেলেকে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি নাম করা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। ছেলেটা ছিল শান্ত প্রকৃতির, কোনো খেলাধুলা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পছন্দ করতো না। পড়াশোনার পাশাপাশি সে ইসলামিক বই পড়তে খুবই পছন্দ করত, যেগুলো তার পাঠ্য বইয়ের তালিকায় ছিল না এমন ইসলামিক বই। সে গজল লিখত, সেটার কণ্ঠটাও খুব সুন্দর ছিল। সে মাদ্রাসার কোনো প্রোগ্রামে উপস্থিত হলে ইসলামিক গজল পরিবেশন করত, নিজের লেখা নিজের গাওয়া ইসলামিক গজল। প্রায় 8 বছর সে ওই মাদ্রাসায় লেখাপড়া করেছে। এর মধ্যে কোনো সমস্যা হয়নি, কেউ এই ছেলের নামে কোনো অভিযোগও করেনি। মাস 3 আগে মাদ্রাসা থেকে এখানকার এক লোকের মাধ্যমে মাদ্রাসার প্রিন্সিপালের একটা চিঠি আসে। এই ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিভাবকের সাথে করে যেন মাদ্রাসার প্রিন্সিপাল উত্তরপ্রদেশের সাহারানপুরে আসেন। তো ওখান থেকে গুছিয়ে যেতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায়। এই ছেলের বাবা, ছেলের বড় চাচা এবং মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ওখানে যান। এর মধ্যে ওনারা আর কোনো যোগাযোগ করতে পারেন নাই। ওনারা ওখানে গিয়ে দেখেন যে ছেলেকে পাওয়া গেছে। ছেলেকে একটা রুমে রাখা হয়েছে। ছেলের পুরো শরীরে ক্ষতের দাগ। ছেলে কারোর সাথে কথা বলে না, শুধু রাতের একটা সময় চিৎকার করে খাবার চায় এবং খাবার শেষের কিছু সময় পর আবার চিৎকার করে নীরব হয়ে যায়। তখন মাদ্রাসার শিক্ষকদের জিজ্ঞেস করা হয় আমার ছেলে এমন কি করে হলো। তখন ওই মাদ্রাসার একজন শিক্ষক বলেন আমাদের এখান থেকে একটি দল 40 দিনের জন্য তাবলিগে যায় পাহাড়ের পাদদেশে ঘেরা একটি গ্রামে। গ্রামের নাম শাহীনগর। আমরা ওখানে 15 জনের দল পাঠাই এবং আমি নিজেও ওই দলের সাথে যাই। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। আমরা একটা জিনিস খেয়াল করতাম, দুপুরের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাতে যেতাম বা বিশ্রাম নিতাম, তখন নয়ন আমাদের সাথে ঘুমাতো না। ও বাইরে যেত, গ্রামের মধ্যে ঘুরে বেড়াতো। আবার কখনো মসজিদের পাশে অজু করার জন্য একটা পুকুর ছিল, ওখানে বসে থাকতো। আবার কখনো মসজিদের পাশে বাগান ছিল, সেখানে গিয়ে বসে এক মনে গজল গাইতো। আবার কখনো ইসলামিক বই পড়তো। এগুলো আমরা স্বাভাবিকভাবেই নিয়েছি, কারণ ও নিরিবিলি থাকতেই পছন্দ করে। বই পড়া, গজল গাওয়া এগুলো মাদ্রাসায়ও সে করতো, এই জন্য আমরা বিষয়টাকে তেমন একটা পাত্তা দেইনি। তবে স্থানীয় যারা ছিল এবং ওই মসজিদের ইমাম সহ তারা বলে আমাদের মসজিদ থেকে 1.5-2 কিলো দূরের পাহাড়ের ওই দিকে যেতে কোনোভাবেই যেন আমরা না যাই। খুবই কঠোরভাবে আমাদেরকে নিষেধ করে দেন যে ওই দিকে, মানে পাহাড়ের ওই দিকে আমরা যেতে পারবো না। তারা বললেন ওখানে নাকি শয়তানের পূজা করে এমন কিছু লোক রয়েছে যাদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই। শয়তানের পূজা করাটাকেই তারা নিজেদের ধর্ম বলে মনে করে। স্থানীয়রা বলে আমরা কখনো যেন ওইদিকে না যাই এবং ওনারা ওইদিকে যান না। আমরা সেদিকে যাই নাই, তবে মাঝে মাঝে অদ্ভুত কিছু শব্দ আমরা শুনতে পাই। কথিত আছে ওখানে নাকি 3 ভাই শয়তানের পূজা করে। আর ওখানে যেই এলাকাবাসী রয়েছে তাদের বাপদাদারাও ওই এলাকায় যেতে নাকি ওই এলাকাবাসীকে নিষেধ করেছেন। তো গ্রামের মানুষের কাছ থেকে এই কথাগুলো শোনার পর আমরা বিষয়টা ছাত্রদের জানাই এবং এই বিষয়ে তাদেরকে খুব জোরালোভাবেই জানানো হয়। এর মধ্যে নয়নের মধ্যে কিছু অস্বাভাবিক কিছু আমরা কখনোই দেখি নাই। সে বাইরে যেত, আবার আসরের নামাজের সময় ঠিক চলে আসতো। যখন 20 দিন পার হয় তখন দেখি ও ফজরের পরে বাইরে যেত এবং সকালে খাবারের আগেই আবার চলে আসতো। আমরা বিষয়টাও স্বাভাবিকভাবেই নিয়েছি। আমাদের যখন এই গ্রাম থেকে মাদ্রাসায় ফেরত যাওয়ার সময় চলে আসে বা আর সপ্তাহখানেকের মতো বাকি আছে ফেরত যাওয়ার, তখন নয়নের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। মনে হতো কি একটা বিষয় নিয়ে সে খুব চিন্তা করছে। রাতে ঠিক মতো ঘুমাতো না, অস্থির একটা ভাব লক্ষ্য করা যেত। এর মধ্যে আমরা যেদিন ওই গ্রাম থেকে মাদ্রাসায় চলে আসবো তার আগের দিন ফজরের নামাজ পড়ে
বাইরে বের হই। তারপর থেকে আমরা আর তাকে খুঁজে পাই না। গ্রামের মানুষ নিয়ে মসজিদের আশেপাশে সব জায়গায়, গ্রাম এমনকি মসজিদের পাশে উজু করার পুকুরটাও জাল ফেলে খোঁজা হয়, কারণ মাঝে মাঝেই সে ওখানে বসে থাকতো। সে সাঁতারও জানতো না, এই জন্য তাকে জাল ফেলে খোঁজা হয়, কিন্তু কোনোভাবেই তাকে পাওয়া যায় না। পরে চিন্তা করে দেখি সে হয়তো আমাদের দলের কারোর সাথে ঝামেলা করে মাদ্রাসায় একা একাই চলে গেছে। আমরা 40 দিন পর সবাইকে নিয়ে মাদ্রাসায় এসে দেখি নয়ন আসেনি। তখন আমরা বিষয়টা মাদ্রাসার বড় হুজুরকে জানাই। বড় হুজুর বিভিন্ন মাধ্যমে নয়নের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই নয়নের খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে আপনাদের চিঠি পাঠানো হয়। 2 দিন আগে হঠাৎ করেই মাদ্রাসার অদূরবর্তী একটা নির্জন রাস্তায় রাতে চিৎকারের শব্দ শুনে সেখানকার মানুষ ওই চিৎকারের উৎস ধরে এগিয়ে গিয়ে দেখে এই ছেলেটি ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। পরে কিছু মানুষ ধরাধরি করে মাদ্রাসায় নিয়ে আসে। পরে আমরা চিনতে পারি এটা আমাদের ছাত্র নয়ন। আমরা হুজুরের সর্বোচ্চ চেষ্টা করছি তাকে সুস্থ করার জন্য, কিন্তু কোনোভাবেই ওকে সুস্থ করতে পারিনি। সব ধরনের রুকিয়া ওর উপর প্রয়োগ করা হয়েছে, আর ডাক্তারি চিকিৎসা তার উপর করা হয়েছে, কিন্তু লাভ হয়নি। তারপর আমরা মাদ্রাসা থেকে বাসায় নিয়ে আসারও চেষ্টা করি। এরপর মূলত পরিবারকে খবর দেওয়া হয়। তো এতটুকুই বললেন নয়নের বাবা তার ভাষায়। নয়নের বাবা এটাও বললেন যে তার ভাষায় যে তারপর আমরা মাদ্রাসা থেকে ওকে বাসায় নিয়ে আসি। এখানে অনেক কবিরাজের ওষুধ খাইয়েছি, কোনো কাজ হয়নি। অনেক ইমাম আলেমকে দেখানো হয়েছে। ছেলেটাকে যে জিনে ধরেছে কিনা এটাও নাকি কেউ কোনোভাবে বুঝতে পারছে না। ছেলেটার শরীরেও কোনো পরিবর্তন নাই, নিয়ে আসার সময় যেমন ছিল এখন ঠিক তেমনই আছে। এই কথাগুলো শোনার পর আসাদ সাহেব বুঝতে পারেন এখানে আসলে তার কিছু করার নাই, কারণ অনেক বড় বড় আলেম ইমাম মাদ্রাসার বড় হুজুর যখন কিছুই করতে পারেননি, উনি আর কতদূর কি করতে পারবেন। যাই হোক, উনি তারপরও সবাইকে দূরে সরে যেতে বলেন। তারপর আসাদ সাহেব তার রিচুয়াল শুরু করেন। উনি আগে যেভাবে জিনে ধরা রোগীকে হাজির করতেন সেভাবেই চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনোভাবেই জিনকে হাজির করতে পারেন না। বারবার চেষ্টা করে উনি ব্যর্থ হন। উনি কনফিউজড হয়ে যান, আসলে কি নয়নকে জিনে ধরেছে নাকি অন্য কোনো সমস্যা। জিনে ধরলে তো জিন হাজির হয়ে যাওয়ার কথা। তাছাড়া যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলো করেও জিনে যে ধরেছে বা জিনের কোনো সমস্যা আছে কিনা সেটাও তো বোঝা যাচ্ছে না। উনি নয়নের আব্বাকে ভালো করে জিজ্ঞেস করেন যে আচ্ছা ভালো কোনো ডাক্তার দেখানো হয়েছে কি। তখন নয়নের বাবা বলেন যে কলকাতার বড় বড় ডাক্তারকে দেখানো হয়েছে, কিন্তু তারা কোনো রোগী ধরতে পারে নাই। তখন আসাদ সাহেব তার ফুপুকে বলেন, ফুপু আসলে আমার কিছুই করার নাই, আমি যতদূর জানি সব চেষ্টা করেছে, কিন্তু মনে হচ্ছে এই রোগীর চিকিৎসা আমার দ্বারা হবে না। এই বলে উনি বাড়ি থেকে চলে আসেন এবং ফুপুদের বাড়িতে 2-1 দিন থেকে নিজের বাড়ি কুষ্টিয়া চলে আসেন। কিন্তু আসাদ সাহেবের একটা দারুণ কৌতূহল কাজ করে এই ছেলের সাথে আসলে কি হয়েছে, কি ঘটেছে এটা জানার জন্য। এই ছেলেটার প্রতি তার একটা মায়াও চলে আসে। মাদ্রাসার একটা জ্ঞানী ছেলে কিভাবে এমনটা হয়ে গেল, এত বিচক্ষণ ভালো একটা ছেলে, মেধাবী ছেলে। আবার তার ফুপু অনেক আশা করে নিয়ে গেল, ফুপুর মুখটাও রাখতে পারলো না। উনি একটা চিন্তা করেন যে এবার যদি সেই জিনের সর্দারটা আসে, আমি তার কাছে বিষয়টা জানার চেষ্টা করব, আর যদি পারি ওই ছেলের জন্য কিছু একটা করার জন্য জিনের সর্দারকে অনুরোধ করব। আসাদ সাহেব অপেক্ষা করতে থাকেন, তখন সেই বৃদ্ধ জিন আসবে এবং তিনি প্রশ্নগুলো করবেন। এভাবে কিছুদিন চলে যায়। তবে আসাদ সাহেবকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। 20 থেকে 25 দিন পরে উনি একদিন একটি গ্রাম থেকে বিচার কাজ শেষ করে রাতে ফিরছেন। এই রাস্তার মাঝখানে একটা ছোট্ট ব্রিজ পড়ে। উনি ব্রিজে ওঠা মাত্রই দেখেন যে ব্রিজের ওই মাথায় সে বৃদ্ধ জিন দাঁড়িয়ে, তার পোশাক থেকে তীব্র আলো বের হচ্ছে, আর তার পাশে আগের মতো একটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। আসাদ সাহেব বৃদ্ধ জিনকে দেখেই সালাম দেন। ওই বৃদ্ধ জিনও সালামের উত্তর দেন এবং ওই বৃদ্ধ বলে ওঠেন, আপনি কি আমার কথা একটু ভেবে দেখেছেন? আমার সন্তানরা শুধু আপনার সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নিতে রাজি হয়েছে। আপনি আমার সাথে চলেন, আপনার কোনো ক্ষতি হবে না। আমি তো আগেও বলেছি, এখনো বলছি, আপনাকে সসম্মানে আবার দিয়ে যাব, এবং আপনি যদি চান উপযুক্ত পারিশ্রমিক আপনাকে আমরা দিব। তখন ওই জিনকে আসাদ সাহেব চাচা বলে সম্বোধন করেন, বলেন, চাচা আমি আপনার সাথে যাব, আমার কোনো পারিশ্রমিক লাগবে না, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে, আমি এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। তখন ওই বৃদ্ধ জিন বলেন, বাবা তুমি বলো তোমার কি কাজ করতে হবে। আমাদের জিনদের সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই চেষ্টা করবো, ইনশাল্লাহ সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তখন আসাদ সাহেব বলেন, ভারতের কলকাতা শহরের একটি গ্রাম নাম গোবিন্দপুর, ওখানে নয়ন বলে একটা ছেলে রয়েছে, সে খুবই অসুস্থ। কোনো কবিরাজ ডাক্তার তার রোগ ধরতে পারেন নাই। সে 2 মাস আগে একটা মসজিদে তাবলিগে হারিয়ে গিয়েছিল, তাবলিগে গিয়ে তারপর প্রায় 10 থেকে 12 দিন পর তার খোঁজ পাওয়া যায়। এই সময়টা সে কোথায় ছিল? আপনি আমাকে এই খোঁজগুলো দেন, আর ওই ছেলেটা আসলে কি হয়েছে এগুলো আমাকে জানান। আমি অবশ্যই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনার সাথে আপনার দেশে যাবো এবং চেষ্টা করবো সুন্দর একটা সমাধান দেওয়ার জন্য। সেটার জন্য আমার মনটা খুব কাঁদছে। এত মেধাবী একটা ছেলে যাকে দিয়ে দিনের অনেক খেদমত হবে, তার এই অবস্থা আসলে মেনে নিতে পারছি না। এত দূর থেকে গেলাম, সেখানে গিয়ে কিছুই বুঝতে পারলাম না। সব কথা শোনার পর ওই বৃদ্ধজিন বলে, ঠিক আছে, আমি জানার চেষ্টা করি যে আসলে ব্যাপারটা কি। তথ্যগুলো জেনে খুব তাড়াতাড়ি তোমার সাথে আমি দেখা করব।
যেহেতু আবার দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়েছে, আবার উনি তুমি বলে সম্বোধন করেন। তো এই কথা বলে দুজন দুজনকে বিদায় নিয়ে যে যার মতো চলে যান। আসাদ সাহেব প্রতিটা মুহূর্ত অপেক্ষা করতে থাকেন। রাতের একটা সময় উনি বাড়ির বাইরে রাস্তায় বের হন, যাতে বৃদ্ধ জিন তার সাথে দেখা করতে আসেন। এভাবে 1-2 দিন কেটে যায়। তবে অল্প কয়েকদিনের মধ্যেই সত্যি বৃদ্ধ জিন সর্দার রাতে তার সামনে চলে আসে। জিন সর্দারকে দেখা মাত্র উনি সালাম দেন। এইবার আসাদ সাহেব জিজ্ঞেস করার আগেই জিন সর্দার বলে ওঠেন কি ঘটেছিল মূলত নয়নের সাথে। তো আমরা জিন সর্দারের ভাষায় বলছেন সেই জিন সর্দার, আমি যখন আমার অনুগত কিছু জিনকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলি, তখন তারা ওখানে যায় এবং কোনো তথ্য ছাড়াই ফেরত আসে। তারা বলে যে আমরা আপনাকে নয়ন সম্পর্কে খুব একটা তথ্য দিতে পারবো না, কারণ কোনো এক শয়তান নয়ন যেই দিকে গেছে ওই জায়গাটা এমন ভাবে তন্ত্র মন্ত্র দিয়ে বন্দী করে রেখেছে যে সাধারণ কোনো জিন ওখানে প্রবেশ করতে পারবে না। আমাদের মধ্যে যারা অনেক শক্তিশালী আপনি তাদেরকে পাঠান। পরে আমি আমার গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী 3টি জিনকে পাঠাই। তারা গোয়েন্দা তথ্য সংগ্রহে বা গোয়েন্দাগিরি করতে খুবই সিদ্ধহস্ত এবং তারা যোদ্ধা প্রকৃতিরও জিন বটে। পরে তারা এসে নয়নের সাথে যা যা ঘটেছে সেইটা আমাকে সম্পূর্ণরূপে বর্ণনা করে। ওই জিন বলে নয়ন প্রতিদিন দুপুরের খাবারের সময় ওই পুকুরের পাশে বসে থাকতো এবং গজল গাইতো। দূর থেকে একটা মেয়ে নয়নকে দেখতো এবং তার গজল শুনতো। তো লিসেনার্স, ঘটনাটি বোঝার জন্য মেয়েটির নাম দিলাম মোহিনী। ওই মেয়েটা ছিল সুন্দরী। সেদিন আর বেশিক্ষণ অপেক্ষা না করে নয়ন ফিরে মসজিদে চলে আসে, কিন্তু মনের ভিতর একটা বিষয় ঘুরপাক খেতে থাকে। ওই পাশে তো আমাদের সবার যাওয়া নিষেধ, তাহলে ওই মেয়েটা এখানে কিভাবে এলো? এই বিষয়টা তার মনের মধ্যে গেঁথে যায়। পরদিন ঠিক একই সময় নয়ন আবার পুকুর পাড়ে আসে এবং অপেক্ষা করতে থাকে সেই মেয়েটি পুকুর পাড়ে বা পুকুরের ওই পাশে আজকে আবার আসে কিনা এটা দেখার জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর নয়ন দেখে ঠিক সেই জায়গায় ওই মেয়েটি দাঁড়িয়ে আছে। নয়ন ওই মেয়েটিকে অপলক দুটি চোখে চেয়ে দেখে এবং কিছু সময় পরেই ওই মেয়েটি ইশারা দিয়ে নয়নকে মেয়েটির কাছে আসতে বলে। নয়ন বিষয়টা প্রথমে বুঝতে পারেনি। কিছু সময় পর যখন মেয়েটি আবার ইশারা দিয়ে নয়নকে তার ওখানে আসতে বলে, নয়ন কিছুটা দ্বিধায় পড়ে যায় যে সে কি করবে। কারণ প্রথমত নয়নদেরকে নিষেধ করা হয়েছে তাদের কেউ যেন পুকুরের ওই পাশে না যায়। দ্বিতীয়ত নয়ন সাঁতার জানে না, তাহলে সে ওই পারে কিভাবে যাবে? আবার নয়নকে যদি ওইদিকে যেতে হয় তাহলে পুকুরের এক পাশে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এবং এই ক্ষেত্রে যদি কেউ তাকে দেখে ফেলে তাহলে বড় ধরনের বিপদে পড়তে হতে পারে। তো সে কোনো সিদ্ধান্ত নিতে না পারায় মসজিদের পাশে তাদের থাকার জায়গায় চলে আসে। পরদিন নয়ন আবার দুপুরের পর মসজিদের পাশে সেই পুকুরের ধারে যায় এবং সে আশ্চর্য হয়ে যায়, দেখে মেয়েটি আজকে পুকুরের ওপারে নয়, মেয়েটি আজকে পুকুরের এক পাশের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে কিছুটা শব্দ করে নয়নের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এক পর্যায়ে মেয়েটির সাথে নয়নের চোখাচোখি হয়ে যায় এবং মেয়েটি নয়নকে ইশারা করে তার দিকে আসতে বলে। নয়ন এদিকে ওদিকে তাকিয়ে তার দিকে যায়। মেয়েটিকে কাছ থেকে দেখে নয়ন কিছুটা বিমোহিত হয়ে পড়ে, এত সুন্দর একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে এই ভেবে। এক পর্যায়ে নয়ন মেয়েটিকে বলে ওঠে, তোমার নাম কি? তুমি পুকুরের ওই পাশে কিভাবে থাকো? এই কথা শুনে মেয়েটি বলে, আমার নাম মোহিনী, আমি পাহাড়ের মধ্যে বসবাস করি। তুমি কয়েকদিন আগে সুর করে একটা কিছু গাইছিলে, ওটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি মাঝে মাঝে পুকুরের ওই পাশে লুকিয়ে তোমার কণ্ঠের ওই গজলগুলো শুনতাম। কথাগুলো শুনে নয়ন তখন বলে, পুকুরের ওই পাশে গ্রামের সবাইকে যেতে নিষেধ করা হয়েছে, গ্রামের সবাই আমাদেরকেও নিষেধ করেছেন, তাহলে তুমি ওই পাশে কিভাবে থাকো আর তোমার বাড়িটাই বা কোথায়? তখন মোহিনী বলে, আমি এবং আমার 3 ভাই ওই পাহাড়ের মধ্যেই দীর্ঘদিন ধরে বসবাস করি, তুমি সময় হলেই সব জানতে পারবে আমি কে। এভাবে দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। এভাবে লুকিয়ে তারা দেখা করে বেশ কিছুদিন এভাবেই চলে যায়। একটা সময় অন্যদের সাথে সাথে নয়নেরও তো ফিরে যাওয়ার সময় চলে আসছিল আর কি, কিন্তু নয়ন ওই মেয়েকে এতটাই পছন্দ করে ফেলেছিল যে ওই মেয়েটিকে ছেড়ে যাওয়ার জন্য কোনোভাবেই তার মন চাইছিল না। ওই মেয়েটিকে ছেড়ে যাওয়া তার জন্য অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কিন্তু নয়ন তার সঙ্গীদের কখনো বুঝতে দেয়নি তার মনের মধ্যে আসলে কি চলছিল। সব এমন ভাব করে যে তার সবকিছুই আগের মতোই চলছে। যেহেতু নয়ন মাত্র 40 দিনের জন্য এখানে এসেছে, সেহেতু নয়নকে সবার সাথে ফেরত তো যেতেই হবে, কিন্তু নয়ন মোহিনীকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারতো না। 35তম দিনে নয়ন মোহিনীকে সব খুলে বলে সে আর মাত্র 5 দিন এখানে আছে। এই কথা শুনে মোহিনীরও মন খারাপ হয়ে যায়। তখন নয়ন বলে, তোমার পরিবার সম্পর্কে আমি প্রথম দিন জিজ্ঞেস করেছিলাম, তুমি বললে সময় করে সব বলবো। এতদিন আমি তোমার সম্পর্কে জানতে চাইনি, আর আমাদের দূর থেকেই বেশি দেখা হয়েছে, এই জন্য তোমার সম্পর্কে আমাকে সবকিছু বলো। তখন মোহিনী বলে যে আজ আমি তোমাকে সবকিছুই বলবো, কিন্তু তুমি কথা দাও সবকিছু শুনে আমাকে ছেড়ে যাবে না। তখন নয়ন তাকে আশ্বস্ত করে যত যাই হোক তাকে ছেড়ে যাবে না। তখন মোহিনী বলে তারা 3 ভাই এবং 1 বোন, সে সব ভাইয়ের ছোট বোন। ভাইরা তন্ত্র সাধনা করে। আসলে আমার ভাইয়েরা কোনো ধর্মে বিশ্বাসী না, তারা শয়তানের পূজা করে। আমিও তাদের মতো করে চলি, কিন্তু তোমার কণ্ঠে গজল শোনার পর
আমার এতই ভালো লাগছিল যে তোমাকে দেখার ইচ্ছা আমাকে পেয়ে বসে। সত্যি বলতে আমি দূর থেকে অনেক মানুষকে দেখেছি, কাছ থেকে তোমাকে দেখার পর আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। এখন তুমি আমার জীবনের সব, তুমি যা বলবে আমি তাই করব। তখন নয়ন এবং মোহিনী পরিকল্পনা করে তারা দুজন এখান থেকে পালিয়ে নয়নদের বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে তারা বিয়ে করবে। কিন্তু এখান থেকে তারা কিভাবে পালাবে? তখন মোহিনী বলে, আমি একটা রাস্তা জানি যেটা দিয়ে খুব গোপনে আমরা এখান থেকে পার হতে পারবো। তখন নয়ন আর মোহিনী পরিকল্পনা করে এখান থেকে তারা খুব ভোরে পুকুরের পাশে দেখা করবে এবং মোহিনী নয়নকে নিয়ে গোপন পথ ধরে পালিয়ে যাবে। যেই ভাবে সেই কাজ। পরদিন নয়ন ভোরবেলা চুপিসারে বের হয়ে আসে এবং পুকুরের পাশে জঙ্গলে চলে আসে। সে দেখতে পায় মোহিনী তার জন্য অপেক্ষা করছে। এরই মধ্যে দুজন যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করে তখনই মোহিনী দেখে তিন ভাই তাদের সামনে দাঁড়িয়ে আছে। মূলত মোহিনী রাতে বের হওয়ার সময় এক ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং সে দেখে মোহিনী চুপিসারে জঙ্গলের দিকে যাচ্ছে। তখন সেই ভাই অন্য ভাইদের ডাক দিয়ে বলে মোহিনী বের হয়ে জঙ্গলের দিকে গেছে। তখন তার ভাইরা তাদের সাথে থাকা জিনদের মাধ্যমে খোঁজ করে নয়ন এবং মোহিনীকে ধরে ফেলে এবং তাদেরকে নিয়ে পাহাড়ের একটা গুহায় নিয়ে যায়। সেখানে নয়ন এবং মোহিনীকে অনেক আঘাত করা হয়। এরপর নয়নকে পাহাড়ের গাছের সাথে বেঁধে রাখা হয় এবং মোহিনীকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়। মোহিনীকে অনেক অনুরোধ করে যেন নয়নকে ছেড়ে যায়, কিন্তু তার ভাইদের কথা মোহিনী মানতে চায় না যে নয়নকে সে ছাড়বে না। আবার মোহিনী তাদের ভাইকে বা ভাইদেরকে অনুরোধ করে যে নয়নকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু সে কথাও ভাইরা কানে তোলে না। নয়নের উপর অনেক অত্যাচার করে। এটা দেখে মোহিনী সহ্য করতে পারে না। মোহিনী বিষাক্ত একটা গাছের রস পান করে এবং কিছু সময়ের মধ্যেই সে মারা যায়। এদিকে নয়ন দেখে যে মোহিনী মারা গেছে, কিন্তু প্রাথমিক অবস্থায় নয়ন সেটা বুঝতে পারেনি। কারণ হচ্ছে নয়নকে তখনও গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল, আধমরা অবস্থায় ছিল, অনেকটা বেহুশ অবস্থায় ছিল। ওইদিকে যখন তিন ভাই মোহিনীর কাছে যায়, গিয়ে দেখতে পায় মোহিনী বিষাক্ত পাতার রস পান করে মারা গেছে। এটা দেখে তিন ভাই খুব কান্নাকাটি শুরু করে, কারণ এই তিন ভাই শয়তানের পূজারী হলেও তার বোনকে খুব ভালোবাসতো, কিন্তু অপরিচিত একটা ছেলের হাত ধরে পালিয়ে যাবে এটা তো তারা মেনে নিতে পারেনি। এই জন্যই মূলত বোনকে শাসন করার জন্যই আঘাত করেছিল, কিন্তু তার বোন যে এইভাবে নিজের জীবন শেষ করে দিবে এটা তো তারা ভাবতেই পারে নাই। তখন ওই তিন ভাই প্রতিজ্ঞা করে, আমরা তিন ভাই একমাত্র বোনকে হারিয়ে যে কষ্ট ভোগ করছি, এই ছেলের পরিবারকেও সেই কষ্টই দিব। তখন তারা তাদের তন্ত্রমন্ত্র কাজে লাগিয়ে একজন বোবা জিনকে একটা বিষাক্ত সাপের মাধ্যমে চালান করে দেয় এবং নয়নের পোশাক আর চুল আর রক্ত দিয়ে কালো জাদু করে ওই সাপের মধ্যে চালান করে দেওয়া হয়। ওই সাপটি একটি গাছের সাথে সোজা করে রাখা হয়েছে এবং সাপের গায়ে 5টি সূচ ফোটানো হয়েছে, 2টি তার পেছনে, 2টি তার সামনের দিকে এবং একটি ওই সাপের গলায়। সাপটিকে একটি গাছের সাথে তন্ত্রমন্ত্র দিয়ে আটকে রাখা হয়েছে। প্রতিদিন একবার ওই সাপের গলা থেকে সূচ বের করা হয় এবং সাপকে কিছু খেতে দেওয়া হয়। ঠিক সেই সময় নয়ন মুখ খুলতে পারত এবং তখন সে ক্ষুধার্ত থাকতো এবং খাবার খেতে চাইতো। মূলত ওই তিন ভাই নয়নকে তিলে তিলে শেষ করতে চায় এবং তার সন্তানের কষ্ট দেখে যেন নয়নের মা বাবা সবাই কষ্ট পায়। এই জন্যই মূলত এই কাজটি সে করেছে বা তারা করেছে। এই জন্য ওই তিন ভাই প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সাপের গলা থেকে সূচটি বের করতো এবং সাপকে কিছু খাওয়াতো, যাতে করে সাপটা মারা না যায়। খাওয়া শেষে আবার গলায় সূচ ফুটিয়ে দিত। মূলত তাকে বোবা জিন দ্বারা কালো জাদু করা হয়েছে। এই জন্য নয়নকে যত কবিরাজ হুজুর এসে সুস্থ করার চেষ্টা করত, কেউই ওই জিনটাকে হাজির করতে পারেনি। আর বোবা জিনেরা সহজে হাজির হয় না, হাজির হলেও খুব একটা বোঝা যায় না, আর তারা কথাও বলে না, আর এরা কানেও শোনে না, কি বলা হচ্ছে বুঝতেও পারে না। এই জন্য যত কবিরাজ হুজুর ওই ছেলের শরীরে জিনের আসর আছে কিনা বা জিনের প্রভাব আছে কিনা এটা দেখার চেষ্টা করেছে, কোনোভাবেই তারা সফল হতে পারেনি। আর এমন একটা প্রক্রিয়ায় কালো জাদু করা হয়েছে যে জিনের প্রভাব বোঝাই যায় না। আর ওই তিন ভাই কালো জাদুতে অনেক পারদর্শী। তারা খুব কৌশলে একজন শক্তিশালী বোবা জিনকে সাপের মধ্যে প্রবেশ করায় এবং নয়নের শরীরের কিছু জিনিস দিয়ে খুব শক্তভাবে নয়নকে কালো জাদু করেছে। এই জন্য দুর্বল জিনেরা নয়ন এবং বোবা জিনের বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারেনি। সব কথা শোনার পর আসাদ সাহেব জিনের সর্দারকে বলেন, এখন নয়নকে কি কোনোভাবেই ওই কালো জাদু থেকে মুক্ত করা যায় না? তখন জিনের সর্দার বলেন, আমি নয়নকে মুক্ত করার জন্য শক্তিশালী প্রায় 100 জিনকে পাঠিয়েছিলাম। তারা ওই সাপটিকে ওই গাছ থেকে নামিয়ে বোবা জিনকে মুক্তি দিয়ে ওই সাপটিকে পুড়িয়ে ফেলেছে। যেহেতু ওই বোবা জিন দ্বারা সাপটিকে কালো জাদু করা হয়েছে, তাই বোবা জিনটি মুক্ত হওয়ার সাথে সাথে নয়ন কালো জাদু থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তখন জিনের সর্দার বলেন, এখন যদি আপনি আমাদের সাথে যেতেন তাহলে আমার পরিবার আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। দেখুন আসাদ সাহেব বলেন, আপনি আজ থেকে 3 দিন পর যে শুক্রবার আছে ওই শুক্রবার রাত 12টার সময় আসবেন এবং আমি আপনার সাথে যাব। কিন্তু আপনাকে কথা দিতে হবে, আপনাকে আমি যখন বলবো আপনি তখন কোনো প্রশ্ন ছাড়াই আমাকে এই জায়গায় দিয়ে যাবেন। তখন জিনের সর্দার বলেন যে আপনি নিশ্চিন্তে থাকেন, আপনাকে আমি সসম্মানেই এই জায়গায় পৌঁছে দেব। এই কথা বলে জিনের সর্দার চলে যান। আসাদ সাহেব বাড়িতে আসেন এবং তার পরিবারকে বলেন যে তিনি একটা বিচার করতে কয়েকদিন পর
যে শুক্রবার আছে সেই শুক্রবার দিন বাইরে কোথাও যাবেন। বিচারটা আমার কাছে একটা মানুষের মতোই, যেভাবে আমি বিচার করি ঠিক এভাবেই করতে হবে, আর এটা করার জন্য আমাকেই যেতে হবে। বিচারটা বাইরের একটা দেশে করতে হবে, এই জন্য আমার আসতে কিছুদিন দেরি হতে পারে। তো আসাদ সাহেবের পরিবার জানে যে উনি অনেক সময় অনেক দূর দূরান্তে বিচার করতে যান, কয়েকদিন পর আবার চলেও আসেন। তো এইভাবে পরিবারের লোকজন তাকে বলেন ঠিক আছে সাবধানে যাবেন, তাড়াতাড়ি বিচার শেষ করে চলে আসবেন। আসাদ সাহেব পরিবারকে আশ্বস্ত করে বলেন যে উনি খুবই তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবেন, তাকে নিয়ে পরিবারের সদস্যদের কেউ চিন্তা না করে। কয়েকদিন পরে সেই কাঙ্ক্ষিত শুক্রবার চলে আসে। আসাদ সাহেব রাতে বাড়ি থেকে বের হন, সেই নির্দিষ্ট জায়গায় এসে উপস্থিত হন। উনি আসার অল্প কিছু সময় পরে দেখেন আকাশ থেকে দুটি সাদা ঘোড়া নেমে আসছে। উনি বুঝতে পারেন ওনাকে নিয়ে যাওয়ার জন্যই এই ঘোড়া আসছে। যখন ওনার কাছাকাছি ঘোড়া দুটি আসে তখন উনি একটি ঘোড়ায় সেই জিনের সর্দারকে দেখতে পান। একটি ঘোড়া ফাঁকা। উনি তো জানেন এগুলো কোনো সাধারণ ঘোড়া নয়। যখনই জিনের সর্দার কাছাকাছি আসেন তখনই আসাদ সাহেব সালাম দেন। জিনের সর্দার সালামের উত্তর দেন। তখন আসাদ সাহেব বলেন আমি আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। তখন জিনের সর্দার বলেন আসাদ সাহেব আপনি কিছু মনে করবেন না, এই সাদা কাপড়টি আপনি চোখে বেঁধে নেন। আমাদের জিনের দেশে কাউকে নিয়ে যেতে হলে আমাদের কিছু নিয়ম মানতে হয়, আর আপনার জন্য একটা পোশাক নিয়ে এসেছি, আপনি এটা পরে নেন। এই পোশাকটি খুবই সম্মানীয় একটা পোশাক। আসাদ সাহেব খুব সহজভাবেই জিনের সর্দারের প্রস্তাবটি মেনে নেন। জিনের সর্দারের দেওয়া পোশাকটা পরে ফেলেন এবং কালো কাপড় চোখে বেঁধে নেন। তো যখন উনি ঘোড়ায় উঠবেন তখন ঘোড়াটা একটু নিচু হয় এবং সেই ঘোড়ায় উনি তখন উঠে বসেন। ঘোড়ায় ওঠার পর আসাদ সাহেবের মনে হলো ঘোড়ার চারদিকে কোনো কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া, মনে হচ্ছে কোন একটা আস্তরণ চতুর্দিকে রয়েছে। তবে এটার কারণ হিসেবে উনি বুঝতে পেরেছেন যাতে করে ওনার কোনো ক্ষতি না হয়, তাই হয়তো বা বিশেষ কোনো একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে, কিন্তু এটা কি পদ্ধতি এটা উনি বুঝতে পারেন নাই। শুধু ওনার কাছে এতটুকুই মনে হয়েছিল। আসাদ সাহেবের মনে হলো কিছু সময় পর ঘোড়াটি একটি জায়গায় এসে থামে। জিনের সর্দার আসাদ সাহেবের কাছে এসে চোখের বাঁধনটা খুলে দেন এবং ঘোড়া থেকে নামিয়ে দেন। আসাদ সাহেব অবাক হয়ে দেখেন যে উনি একটা বিশাল রাজপ্রাসাদের ভেতরে দাঁড়িয়ে আছেন। তার সামনে 20 থেকে 25 জন দাঁড়িয়ে আছে, যাদের উচ্চতা 12 ফিটের মতো লম্বা। এদের মধ্যে জিনের সর্দার বলে ওঠেন তোমরা এতক্ষণ যে বিচারকের অপেক্ষায় ছিলে ইনি হচ্ছেন সেই বিচারক। তখন আসাদ সাহেব সবাইকে সালাম দেন, ওনারাও সালামের উত্তর দেন। আসাদ সাহেব সবার মধ্যে একজনের দিকে তাকিয়ে অবাক হন। দেখেন 5.5 ফুট লম্বা একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, যাকে জিনের মতো মনে হচ্ছে না। আবার ওনাকে যে জিনের মতো মনে হচ্ছে না তাকে সরাসরি তো বলতেও পারছেন না আসাদ সাহেব। উনি এই বৃদ্ধের পরিচয় জানার জন্য খুবই আগ্রহী হন, কিন্তু এখনই না, তিনি একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে থাকেন। জিনের সর্দার আসাদ সাহেবকে সাথে নিয়ে তার দেশের একটি বিশেষ চেয়ার, সেই চেয়ারে বসান এবং উপস্থিত সকলের সাথে উনি পরিচয় করিয়ে দেন। তখন ওই 5.5 ফুট উচ্চতার বৃদ্ধ লোকের সাথেও পরিচয় করিয়ে দেন। তখন আসাদ সাহেব বুঝতে পারেন যে তিনি একজন মানুষ। ওই বৃদ্ধের সম্পর্কে জিনের সর্দার বলেন ওনার নাম কামরুল ইসলাম। উনি আমাদের কাছে খুবই সম্মানীয় একজন ব্যক্তি। এই রাজ্যের সকল জিন ওনাকে খুবই সম্মান করেন। এরপর আসাদ সাহেবকে একটা রুমে নিয়ে গিয়ে তাকে বিশ্রাম করতে বলেন এবং সেখানে আগে থেকে খাবার দেওয়া ছিল সেগুলো খেতে বলেন। বিশ্রাম নেওয়া শেষ হলে দরজায় টোকা দেবেন এটাও বলে যান, বা বিশ্রাম নেওয়া শেষ হলে আসাদ সাহেব দরজায় টোকা দেবেন, তখন লোকজন এসে তাকে নিয়ে যাবে, এমনটাই আর কি কথা ছিল। তো কিছু সময় পর আসাদ সাহেব উনি একটু ফ্রেশ হয়েছেন, তারপরে যতটুকু খাওয়া দাওয়া করা দরকার সেটা খেয়েছেন। ওখানে যে খাবারগুলো ছিল তার মধ্যে যে মিষ্টিটা খেয়েছেন মনে হয়েছে এই মিষ্টিটা জিনেদের তৈরি না, এটা কোনো মানুষের তৈরি। কারণ অন্যান্য খাবারের স্বাদ ছিল একরকম, ওই মিষ্টিটার স্বাদ ছিল অন্যরকম। যেমনটা পৃথিবীর যেই মিষ্টিগুলো হয় যেরকম স্বাদ হয় অনেকটা সেরকম, মানে উনি যে ধরনের মিষ্টি খেয়ে অভ্যস্ত, খুব ভালো মানের মিষ্টি, ওরকম মনে হয়েছে। এই বিষয়টা নিয়ে তার কৌতূহল জাগে যে জিনেদের জগতের খাবারের সবকিছু স্বাদ আলাদা রকম, এই একটা মিষ্টির স্বাদ কেন পৃথিবীর এই জগতের মতো মনে হলো। যাই হোক, খাওয়া দাওয়া এবং বিশ্রাম শেষ করার পর উনি দরজায় টোকা দেন। টোকা দেওয়ার কিছু সময় পর জিনের সর্দার আসেন এবং ওনাকে বিচারের মজলিসে নিয়ে যাওয়া হয় এবং প্রধান চেয়ারটিকে তার জন্যই রাখা হয়েছিল, ওই চেয়ারটিতেই আসাদ সাহেবকে বসানো হয়। পাশেই একই রকম আরেকটি চেয়ারে জিনের সর্দার বসেন। তখন জিনের সর্দার তার যমজ দুটি ছেলেকে ডাকেন, তাদের সাথে আসাদ সাহেবের পরিচয় করিয়ে দেন। এরপর জিনের সর্দার বলেন আমার স্বজাতির একটা মেয়েকে আমার যমজ 2 সন্তান ভালোবাসে। এই ভালোবাসাকে কেন্দ্র করে আমার 2 সন্তান এক ভাই আর এক ভাইয়ের উপর আক্রমণ করে, তারা কেউ কাউকে সহ্য করতে পারে না। কিন্তু ওই মেয়ে তাকেই বিয়ে করবে আমি যাকে বলবো। তখন আসাদ সাহেব অনেক চিন্তা ভাবনা করেন, আমার এই সমস্যার সমাধান করতে কিছুদিন সময় লাগবে এটা বলেন।
আচ্ছা সাহেব এটাও বলেন, আপনি যদি অনুমতি দেন এই সময়টা আমি আপনাদের রাজ্যটা একটু ঘুরে দেখতে চাই। তখন জিনের সর্দার বলেন, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। তখন জিনের সর্দার কামরুল ইসলামকে আসাদ সাহেবের সাথে সবসময় থাকতে বলেন এবং তাকে সবকিছু ঘুরিয়ে দেখাতে বলেন। সেই সাথে জিনের সর্দার আসাদ সাহেবকে কিছু কথা বলেন, এই রাজ্যে আপনি সবকিছু দেখবেন, কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে আপনি কোনো ফুল, ফল, গাছের পাতা এগুলোতে ছেঁড়ার উদ্দেশ্যে হাত দেবেন না বা ছিঁড়বেন না। সেই সাথে একটা নদী আছে, সেই নদী স্পর্শ করবেন না, কারণ জিনের জগতে অনেক কিছুই খুবই রহস্যময়। কোনটা করলে কি হবে এটা আপনারা জানেন না, বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে আপনার জন্য, আমাদের জন্য। এই জন্যই মূলত এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে আগে থেকে জানিয়ে রাখা। জিনের সর্দার কামরুল ইসলামকে এটাও বলে দেন যে উনি সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। তো এরপর জিনের সর্দার চলে যান। ওই বৃদ্ধ, যার নাম কামরুল সাহেব, উনি আসাদ সাহেবকে বলেন আগামীকাল সকালবেলা আপনাকে নিয়ে ঘুরতে যাবো ইনশাল্লাহ। আসাদ সাহেব সম্মতি জানান। পরদিন আসাদ সাহেব কামরুল সাহেবকে নিয়ে জিনের রাজ্য ঘুরতে বের হন। উনি বিশাল বিশাল ফুলের বাগান দেখতে থাকেন, যে ফুল উনি এর আগে কখনোই দেখেননি। ওনাকে ফলের বাগানে নিয়ে যাওয়া হয়, উনি সেখানেও বিভিন্ন ধরনের ফল দেখেন যেটা পৃথিবীতে আগে কখনো দেখেনি নাই। আসাদ সাহেব ওই বৃদ্ধ কামরুল সাহেবকে জিজ্ঞেস করেন, এই ফল আমি কেন ছিঁড়ে খেতে পারবো না, এই ফুল কেন ছিঁড়ে নিতে পারবো না? তখন কামরুল সাহেব আসাদ সাহেবকে বলেন, জিনেদের জগতে অনেক নিয়ম আছে যেগুলো মেনে চলতে হয়। আপনি এই ফুল নিতে পারবেন, এই ফল খেতে পারবেন যদি কোনো জিন আপনাকে গাছ থেকে পেরে দেয় বা ছিঁড়ে দেয়, নয়তোবা আপনি যে গাছের ফুল ছিঁড়বেন সেই গাছ শুকিয়ে মারা যাবে। মানুষের স্পর্শ এই গাছ নিতে পারে না। যেই গাছের ফল ছিঁড়বেন সেই গাছের একদম শেষ হয়ে যাবে সবকিছু, সেই গাছ মারা যাবে। সে যত বড় গাছই হোক মারা যাবে, আবার যত ছোট গাছই হোক মারা যাবে। আসাদ সাহেবের কারণ জিজ্ঞেস করলে কামরুল সাহেব জিনের সর্দারকেই এই বিষয়টা জিজ্ঞেস করতে বলেন। তো যাই হোক, এরপর উনি জিনের রাজ্য ঘুরতে থাকেন। এক পর্যায়ে ওনার চোখ যায় একটি নদীর দিকে। সেখানে তিনি অদ্ভুত একটা জিনিস দেখতে পান। তিনি দেখতে পান একই নদীর দুই পাশে দুই রকম স্রোত বহমান। এক পাশে সাদা দুধের মতো কিছু প্রবাহিত হচ্ছে, আর এক পাশে রক্তের মতো কিছু প্রবাহিত হচ্ছে। কিন্তু এই রক্তের মতো তরল পদার্থ আর দুধের মতো সাদা তরল পদার্থ একসাথে মিশছে না। দেখে মনে হচ্ছে দুধ এবং রক্তই। আসাদ সাহেব এই দৃশ্য দেখে কারণ জানার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন। উনি কামরুল সাহেবকে জিজ্ঞেস করেন এর কারণ কি। তখন কামরুল সাহেব আবারও জিনের সর্দারকে এই বিষয়টা জিজ্ঞেস করতে বলেন। তবে আসাদ সাহেবের কৌতূহল দেখে শুধু এটুকুই বলেন, আজ থেকে প্রায় 400 বছর আগে দুই ভাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এই নদীর সৃষ্টি হয়েছে। তবে আপনি যদি পুরো ঘটনাটি জানতে চান তাহলে জিনের সর্দারকে জিজ্ঞেস করেন। এরপর ওই দিনের মতো ঘোরাঘুরি করে জিনের মহলে চলে আসেন। এরপর তাকে সেই সব বাগানের ফল এবং অন্যান্য খাবার খেতে দেওয়া হয়। বিশেষ করে এক ধরনের রুটি এবং ভেড়ার মাংস দেওয়া হয়, যেটা আসাদ সাহেবের কাছে অসাধারণ লেগেছিল। এরপর অন্যান্য খাবারের সাথে যখন মিষ্টি খাচ্ছিলেন তখনও মনে হয়েছিল এই মিষ্টি কোনো মানুষের তৈরি। আসাদ সাহেব তৎক্ষণাৎ কামরুল সাহেবকে প্রশ্ন করেন, আমি এখানে যতগুলো খাবার খেলাম সবগুলোর স্বাদ অন্যরকম, শুধু মিষ্টির স্বাদটি মনে হলো কোনো মানুষের তৈরি। তখন কামরুল সাহেব হেসে দিয়ে বলেন, আপনি ঠিকই বলেছেন আসাদ সাহেব, এই মিষ্টিটা আমাদের মতো মানুষেরই তৈরি করা। তখন আসাদ সাহেব বলেন, এখানে তাহলে আমরা দুজন ছাড়াও আরেকজন মানুষ আছে? তখন কামরুল সাহেব বলেন, হ্যাঁ আছে। তখন আসাদ সাহেব কামরুল সাহেবকে সেই ব্যক্তির কাছে নিয়ে যেতে বলেন। কামরুল সাহেব আশ্বস্ত করেন জিনের সর্দারের কাছে অনুমতি নিয়ে আগামীকাল তার সাথে দেখা করাবো। সকালে আসাদ সাহেবকে বলেন, জিনের সর্দার অনুমতি দিয়েছেন, চলেন আপনাকে সেই মিষ্টির কারিগরের কাছে নিয়ে যাই। তারপর দুজন মিলে মিষ্টি তৈরির কারিগরের সাথে দেখা করতে চান। আসাদ সাহেব গিয়ে দেখেন একজন 38 কি 40 বছর বয়স হবে এমন একটা লোক মিষ্টি তৈরি করছেন। তখন কামরুল সাহেব আসাদ সাহেবকে বলেন, এই ব্যক্তির নাম আসগর আলী। আসাদ সাহেব আসগর আলীকে সালাম দেন, তার সাথে খোশ গল্প শুরু করেন। এক পর্যায়ে আসাদ সাহেব জিজ্ঞেস করেন, আপনি এখানে কিভাবে আসলেন? তখন আসাদ সাহেবকে সব ঘটনা খুলে বলেন। তো আসগর সাহেবের ভাষায় উনি কিভাবে এখানে আসলেন সেই বিষয়টা এখন প্রিয় লিসেনার্স আপনাদেরকে বলি। আজ থেকে প্রায় 3 বছর আগে তিনি এই জিনেদের রাজ্যে এসেছেন। রংপুর জেলায় তার বাড়ি। উনি একসময় মিষ্টি বানাতেন এবং সেই মিষ্টি দূর দূরান্তের হাটে উনি বিক্রি করতেন। তার মিষ্টির খুব নাম ডাক ছিল। আর তখনকার দিনে খুব একটা হাটবাজার গ্রামের আশেপাশে বসতো না, হাটবাজার ছিল অনেক দূর দূরান্তে। দেখা যাচ্ছে 3-4টা গ্রামের পর একটা বড় হাট বসে, সেখানে তিনি মিষ্টি বিক্রি করতেন। তিনি এবং তার মা দুজন মিলে মিষ্টি তৈরি করতেন এবং সেই মিষ্টি দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতো কেনার জন্য, ওনারাও দূর দূরান্তে যেতেন বিক্রি করার জন্য। অনেক সময় সব মিষ্টি বিক্রি হতো না। একদিন উনি প্রতিদিনের ন্যায় দূরের একটা হাটে মিষ্টি নিয়ে যান, কিন্তু সেদিন সারাদিন বৃষ্টি হয়, বেশিরভাগ মিষ্টি অবিকৃত থাকে। মানুষ তো আসলে ভাবে আসে নাই বৃষ্টির কারণে, হাটে মানুষজনের উপস্থিতি কম থাকার কারণে বেচা কেনাও কম হয়েছে। তো সেদিন বৃষ্টি হওয়ার কারণে ওনার হাট থেকে বের হতেও রাত হয়ে যায়। অপেক্ষায় ছিলেন আর 2টা মিষ্টি বিক্রি হোক, কিন্তু না, হয়নি। উনি বাঁশের তৈরি এক ধরনের বাঁকে করে মিষ্টিগুলো বাঁকের দুই পাশে নিয়ে রাস্তা ধরে আসছিলেন। ওই রাস্তার এক পাশে
গাছের জঙ্গল পড়ে। আসার সময় দেখছেন একটা বড় বিড়াল অনেকগুলো বাচ্চা বিড়াল নিয়ে ওই জঙ্গলের পাশে রাস্তা পার হচ্ছে, এবং রাস্তা পার হয়ে বিড়ালগুলো দাঁড়িয়ে পড়ে এবং তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। বিড়ালগুলোকে দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত, পেটে কিছুই নাই। তখন তার বিড়ালের উপর খুব মায়া হয়। বিড়ালগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওখানে মিষ্টিগুলো হাড়ি থেকে পাতার উপরে নামিয়ে দেন। এরপর উনি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসেন। সে সময় তিনি আরো একটা কাজ করতেন। তাদের গ্রামে ঢুকতে একটি বট গাছ ছিল, সেই বট গাছের কাছে কবরস্থান ছিল। ওই কবরস্থানের সাথেই একজন লোক ছিল যিনি মূলত ওই কবরস্থানটি দেখাশোনা করতেন। তো যখনই মিষ্টি হাট থেকে ফেরত আসতো, মানে বিক্রি হতো না, অবিকৃত থাকতো, তখন ওই মিষ্টি কবরস্থান যে পাহারা দেয় তাকে এমনিতেই দিয়ে দিতেন, যতটুকু খেতে পারেন বা যতটুকু আছে, যতটুকু দেওয়া যায় আর কি। এবং তার সাথে কিছু সময় বসে গল্প করতেন, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেন, আবার হেঁটে বাসায় চলে আসতেন। এভাবেই কিন্তু ওই বৃদ্ধের সাথে ওনার একটা সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এভাবেই কিন্তু দিনকাল চলছিল। একদিন উনি এসে ওই বট গাছের তলায় বসে বেশ চিন্তিত বিষণ্ণ ভাব নিয়ে ওই বৃদ্ধ লোকের সাথে কথা বলছিলেন। তখন ওই বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করে, আজকে তোমার কি হলো? তখন এই যিনি ব্যক্তি উনি বলেন যে আসলে আমার দুইটা কন্যা সন্তান, তার মধ্যে বড় কন্যাটা বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু টাকার অভাবে আমি বিয়ে দিতে পারছি না। আমার ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। মিষ্টি বিক্রি করে যা লাভ হয় তাতে আমি কোনো রকমের বউ পোলাপান নিয়ে সংসারটা চালাই, কিন্তু আমি ঘর বাড়ি কিভাবে করব? আর ভালো করে ঘর বাড়ি না করলে ভালো সম্বন্ধ তো আসবে না, মেয়েটার বিয়ে হবে না। তো ঘর বাড়ি কিভাবে করবে এটা শুনে বৃদ্ধ কিছুক্ষণ চিন্তা করেন। তারপর বৃদ্ধ বলেন, তোমাকে আমি একটা কাজ দিব, তুমি করতে পারবে? তখন ওই লোক বলেন, হ্যাঁ পারবো। তখন বৃদ্ধ বলেন যে কাজের বিনিময়ে তুমি অনেক টাকা পয়সা পাবে, কিন্তু তোমাকে পরিবার ছেড়ে 5 বছরের জন্য অন্য জায়গায় চলে যেতে হবে। এই 5 বছরের মধ্যে তুমি তোমার পরিবারের সাথে কোনো প্রকার সাক্ষাৎ করতে পারবে না। যেহেতু জীবনে পরিবারের জন্য অনেক কিছুই করতে পারো নাই, এই 5টা বছর অন্তত কষ্ট করো, আশা করছি পরিবারের জন্য ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তখন এই আজগর সাহেব বৃদ্ধের কথায় রাজি হয়ে যান, আর উনি এটাও বলেন যে ঠিক আছে আমি রাজি, আমাকে কি করতে হবে বলো। তখন বৃদ্ধ বলে, তুমি তোমার পরিবারকে কিভাবে ম্যানেজ করবা তুমি দেখো, খালি বলবো যে আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, আমার আসতে অনেক দেরি হবে, আবার তাড়াতাড়ি চলে আসতে পারি, তবে তোমরা চিন্তা করো না, আমি ভারতে আমার এক পরিচিত লোক আছে, তার কাছে যাচ্ছি, তাদের সাথে ওখানে কিছুদিন কাজ করব, আর কাজ করলে অনেক টাকা পয়সা পাবো, তারপর সেই টাকা নিয়ে এসে ঘর বাড়ি করবো, মেয়েদের ভালো জায়গায় বিয়ে দিব। আমার পরিচিত একজন অল্প দিনে কাজ করে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, সেই পরিবার আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে। তো যাই হোক, এইভাবে আর কি উনি বলেছেন। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ভারতে যেতে দিতে রাজি হয়। সবার কাছ থেকে বিদায় নিয়ে ওই বৃদ্ধ লোকের কাছে চলে আসছেন। তখন বৃদ্ধ লোক বলে, তুমি আজ রাত্রে পাশের গ্রামে যে নদী আছে সেখানে থাকবা, আমি সময় মতো চলে আসবো। আমি ওই বৃদ্ধের কথা মতো, অর্থাৎ এই যে আজগর সাহেব বলছেন যে আমি ওই বৃদ্ধের কথা মতো রাতে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকি। মূলত ওই বৃদ্ধ নদীর যে জায়গাটাতে আসতে বলেছে সেখানে কোনো জনমানব নেই। কিছুক্ষণের মধ্যেই সুন্দর একটা নৌকা চলে আসে, এবং ওই নৌকায় যিনি ছিলেন একজন মানুষের মধ্যে দেখা যাচ্ছে, মানুষই মনে হচ্ছে। লোকটা বলে ওঠে যে ওই যে বৃদ্ধ লোকটার সাথে আপনি বসে গল্প করেন কবরস্থানের ওখানে, ওই বৃদ্ধ লোকটি আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। তো বৃদ্ধ লোকের নাম শুনে নৌকায় উঠে পড়েছেন। অপর প্রান্তে যিনি আছেন তখনও তাকে কিন্তু এই আজগর সাহেব দেখেন নাই। এর মধ্যে হঠাৎ করে ওই লোক বলে ওঠেন যে আপনি ভয় পাবেন না, নৌকাটি শক্ত করে ধরুন, নৌকাটি এখন পানির নিচ দিয়ে যাবে। এই কথা বলার পরপর নৌকাটি পানির নিচে নামতে থাকে। এর মধ্যে আজগর সাহেব ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। জ্ঞান ফিরে আসলে দেখেন যে উনি জিনেদের দেশে। তো তারপর ওনারা অনেক কথাই বলেন, মানে আজগর সাহেবের সাথে আর অনেক কথাই হয়, আসাদ সাহেবের অনেক কথাই খুলে বলেন। তো এর মধ্যে নাকি একজন জিন কিছু বাচ্চা নিয়ে এসে বলে যে একদিন আপনি আমাদের কোনো কারণ ছাড়াই অনেকগুলো মিষ্টি খেতে দিয়েছিলেন, আমরা আপনার মিষ্টি খেয়ে খুবই তৃপ্তি পেয়েছিলাম, এবং উপকারের মনোভাব দেখে আপনার প্রতি একটা ভালোবাসা সবসময় আমাদের মধ্যে কাজ করতো। এই জন্য আপনি আসলে অনেক সময় দেখা যেত যে অবিকৃত মিষ্টি সন্ধ্যার পর ফেরত নিয়ে যেতেন, আমরা আবার মিষ্টিগুলো অদৃশ্য শক্তি বলে হাড়ি থেকে বের করে খেতাম, আবার কিছু কিছু মিষ্টির দাম রেখেও আসতাম আমাদের সাধ্য অনুযায়ী। এটা কিন্তু সবসময় করতাম না, হঠাৎ হঠাৎ করতাম। আপনিও টের পেতেন না, মাঝে মাঝে দেখতেন যে আপনার ঝুড়ির মধ্যে বা হাড়ির মধ্যে টাকা কোত্থেকে আসলো, মনে করতেন যে মনের ভুল হয়তো বা রেখেছেন, আপনি হাড়ির মধ্যে মিষ্টির বদলে টাকা পয়সা পেতেন, কি মনে পড়েছে? তখন বুঝতে পেরেছেন আজগর সাহেব আসলেই তো তাই, এখন তো বুঝতে পারছি হাড়ির মধ্যে মিষ্টির বদলে কেন টাকা পেতাম। তো যাই হোক, এটাই ছিল আজগর সাহেবের ঘটনা। আজগর সাহেব বলেন যে এই ছিল আমার ঘটনা, তবে এখানকার যে সকল জিন রয়েছে তারা প্রত্যেকেই ভালো মানেন। আসাদ সাহেব এবং আজগর মিয়ার সাথে কথা বলে আবার কামরুল সাহেবের সাথে রাজপ্রাসাদে উনি ফেরত আসেন, এবং তিনি এই কামরুল সাহেবের সাথে কথোপকথনের এক পর্যায়ে জিজ্ঞেস করেন যে কামরুল সাহেব এখানে কিভাবে আসছেন। কামরুল সাহেব প্রথমে তার বিষয়ে বলতে রাজি হন না, কিন্তু আসাদ সাহেবের জোরাজুরিতে এক পর্যায়ে রাজি হয়ে যান। তিনি বলেন যে আমি এখানে প্রায় 30 বছরের বেশি সময় রয়েছি। এইবার কামরুল সাহেব কিভাবে জিনের জগৎ আসলেন
সেটা উনি বলতে থাকেন ওনার ভাষায়। বলছেন, কামরুল সাহেব, আমার বয়স তখন 40-এর কিছু বেশি। আমার বাড়ি পাকিস্তানের সিন্ধু নদীর তীরবর্তী একটি গ্রামে। আমি, আমার স্ত্রী এবং 2 কন্যাকে নিয়ে সুখের সংসার। আমি বিভিন্ন কবরস্থান পরিষ্কার করতাম। যেমন ধরুন, একটি কবরস্থান দীর্ঘদিন ধরে পরিষ্কার না করলে ঝোপঝাড় জঙ্গলের মতো হয়ে যায়। আমি মূলত সেই ঝোপঝাড় পরিষ্কার করতাম। পাশাপাশি গোরখোদকের কাজও করতাম, অর্থাৎ কবর খুঁড়তাম। এলাকার কোনো মানুষ বা আশেপাশের গ্রামের কেউ মারা গেলেও অনেক সময় আমাকে কবর খোঁড়ার জন্য ডাকতো, এবং এসব কাজ করতে আমার কখনোই কোনো ভয় করতো না। একদিন পাশের গ্রামে একটি কবর খুঁড়তে গিয়ে দেখি মাটির তলায় একটা মোটা লোহার শিকল। আমি যতই খুঁড়তে থাকি, লোহার শিকল ততই নিচে পেতে থাকি। একটা সময় মনে হলো এই শিকলের নিচে হয়তো কোনো কিছু আছে। আমি ওই কবরটি মাটি দিয়ে ঢেকে দেই এবং অন্য আরেক জায়গায় কবর খুঁড়ে সেখানে দাফন করি এবং বাড়ি চলে আসি। এরপর আমার মাথায় একটা চিন্তা ঢুকে যায়, মাটির নিচে এত লোহার শিকল কোথা থেকে আসলো? একটা সময় সিদ্ধান্ত নেই ওই শিকলের শেষ পর্যন্ত দেখতে চাই যে ওখানে কি আছে। তো পরদিন ওই গ্রামে আসেন একজন ব্যক্তি। তো উনি মূলত কবরস্থানের কমিটির একজন সদস্য। কবরস্থানটা পরিষ্কার করার কথা উনি বলছেন। ওই কবরস্থানটা সেই কবরস্থান যেখানে উনি কবর খুঁড়তে গিয়ে শিকল দেখেছিলেন। তো এরপর এই যে যিনি বলছেন ঘটনাটা, কামরুল সাহেব, উনি বলেন যে আমি বিনা পয়সায় কবরস্থানটি পরিষ্কার করে দেব। তো কমিটির ওই সদস্য রাজি হয়ে যান। উনি বিকালের দিকে কবরস্থানের পরিষ্কারের কাজ শুরু করেছেন। যেহেতু কবরস্থানটি গ্রাম থেকে দূরে, এই জায়গাটি নির্জন হওয়ার কারণে মানুষজন খুব একটা আসতো না। তো আসাদ সাহেব বলছেন যে সেই রাত পর্যন্ত, আসাদ সাহেব না মানে কামরুল সাহেব বলছেন যে সেই রাত পর্যন্ত অনেকটা জায়গা পরিষ্কার করার পর যখন আমার মনে হলো যেখানে কেউ আর আসার সম্ভাবনা নাই, তখন একটি হারিকেন ধরিয়ে ওই জায়গাটি খুঁড়তে থাকি। প্রায় 15 থেকে 20 ফুট খোঁড়ার পর আমি একটি লোহার তৈরি ট্যাঙ্ক দেখতে পাই। সেখানে কোনো কিছুর বড় চুল দ্বারা ট্যাঙ্কের উপর বেঁধে রাখা। আমি মাটির উপরে উঠে লোহার শিকল টান দিয়ে উপরে তুলি এবং সেই ট্যাঙ্কের তালা ভেঙে ফেলি আর চুলগুলো হাত দিয়ে ট্যাঙ্ক থেকে সরিয়ে ফেলি। এরপর ভিতরে দেখি কোনো পশুর চামড়া দিয়ে তৈরি একটা ব্যাগ এবং ব্যাগের মুখটি একটি গাছের শিকড় দিয়ে বেঁধে রাখা। আমি ব্যাগের মুখ থেকে শিকড় খুলে ফেলি এবং তার ভিতরে দেখি ছোট ছোট 22টি কাচের বোতল এবং প্রতিটি বোতলের মুখ ছিপে দিয়ে আটকানো। আমি প্রথমে ভেবেছিলাম যে আমার কাছে মনে হয় কোনো টাকা পয়সা অথবা সোনা দানা কেউ লুকিয়ে রেখেছে। তাই কাচের বোতলগুলো দেখে আমার খুব রাগ হয়ে যায়। আমি প্রতিটি বোতলের মুখ খুলে দূরে দূরে ছুঁড়ে ফেলে দিই। এরপর আবার সেই জায়গাটি মাটি দিয়ে ভরাট করে দিই এবং খুব ভোরবেলা বাড়িতে ফেরত আসি। এরপর মাস তিনেক সবকিছু স্বাভাবিক ছিল। এরপর থেকে আমার পরিবারের সাথে খারাপ কিছু ঘটা শুরু হয়। হঠাৎ করেই আমার বাড়ির গাছগুলো শুকিয়ে যেতে থাকে। এর কিছুদিন পর বাড়ির পশুগুলো, মানে আমার যে গবাদি পশুগুলো ছিল, প্রতিদিন একটি করে মারা যেতে থাকে। কিন্তু আমি বিষয়গুলো স্বাভাবিকভাবেই নেই। এক পর্যায়ে আমার 2 কন্যা আম বাগান থেকে ফেরার পর একসাথে অসুস্থ হয়ে পড়ে। তারা বলে ওই কঙ্কালগুলো আমাদের মেরে ফেলবে। আমি বিভিন্ন ডাক্তার দেখাই, কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারে না। এক পর্যায়ে আমার মেয়ে 2টি মারা যায়। এই শোক কাটিয়ে ওঠার আগেই একদিন আমার স্ত্রী অনেকের সাথে গোসল করতে নদীতে যায়, কিন্তু সে ডুব দেওয়ার পর আর ওঠে না। তার সাথে যারা ছিল সবাই খুঁজতে থাকে, কিন্তু তাকে আর পাওয়া যায় না। সবাই আমাকে খবর দেয়, আমি নদীতে সবার সাথে খুঁজতে থাকি, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও আমার স্ত্রীকে পাওয়া যায় না। সেদিন সন্ধ্যা পর্যন্ত খোঁজা হয়, তারপর সবাই সবার মতো চলে আসে। পরদিন সকালে খবর আসে আমার স্ত্রীর লাশ ভেসে উঠেছে। সবাই নদী থেকে লাশ নিয়ে বাড়িতে আসে। আমার স্ত্রীর লাশ দাফন করে আসার সময় রাস্তায় এক অপরিচিত বৃদ্ধের সাথে দেখা হয়। সে তখন বলে, সামনে তোমার বিপদ হতে পারে, তুমি এই পাথরের এই পুঁথিটা গলায় পরে থাকবা, তাহলে ইনশাল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। আর অচিরেই তোমাকে অনেক কিছুই জানাবো যেগুলো তুমি জানো না। যাই হোক না কেন, তুমি গলা থেকে এটা খুলবে না। এরপর ওই বৃদ্ধ তার মতো করে অন্য রাস্তায় চলে যায়। ওই বৃদ্ধ থাকা অবস্থায় আমি শুধু তার কথাই শুনেছি, কিন্তু কোনো কথার উত্তর দেওয়ার শক্তি সেই সময় ছিল না। এরপর থেকে আমি প্রতি রাত্রেই বাড়ির আশেপাশে অনেক ধরনের শব্দ শুনতাম। মনে হতো কোনো বড় জন্তু বাড়ির আশেপাশে হেঁটে বেড়াচ্ছে, আর সেই শব্দে ঘর বাড়ি সব কাঁপছে। এরপর মাঝরাতে খুব ভয়ঙ্কর কিছু শব্দ শুনতাম। এভাবে কিছুদিন যাওয়ার পর সেই বৃদ্ধ লোকটি রাতে তার বাড়িতে, অর্থাৎ কামরুল সাহেবের বাড়িতে আসেন। কামরুল সাহেব বলেন, সেই বৃদ্ধ আমাকে সব ঘটনা খুলে বলেন কিভাবে তার জীবনে এত কালো অধ্যায় নেমে এসেছে। সেদিন লোহার শিকল টেনে যে ট্যাঙ্ক উপরে তুলে নিয়ে এসেছিলাম এবং ওই যে কাচের বোতলগুলো খুলে দিয়েছিলাম, ওর মধ্যে 22 জন জিন বন্দী ছিল। আমি নাকি সেই জিন যেগুলো বন্দী ছিল সেগুলোকে মুক্ত করে দিয়েছি। ওই জিনগুলোকে বন্দী করেছিল একজন কাপালিক, যে তন্ত্র মন্ত্র দিয়ে কালো জাদু করে মানুষের ক্ষতি করত। এই 22টা জিন প্রতিবাদ করতে গিয়ে তার কাছে বন্দী হয় এবং সে এগুলোকে বোতল বন্দী করে মাটির নিচে বিশেষ একটা পদ্ধতিতে পুঁতে রেখেছিল এবং শেকল দিয়ে বেঁধে কিছু অংশ উপরে রেখেছিল, যাতে সে সহজেই এখান থেকে ভবিষ্যতে এই জিনিসগুলো খুঁজে পেতে পারে যে কোথায় রেখেছে। মাটির নিচে রাখলে অনেক সময় হারিয়ে যায়, কোথায় রেখেছে শনাক্ত করতে কষ্ট হয়। এই জন্য শেকলটা ছিল একটা চিহ্ন।
মূলত এই ঘটনা যে অনেক আগে ঘটেছে বিষয়টা এরকম না, মাত্র 3 মাস আগে ঘটেছে। কামরুল সাহেব বলেন যে আমি এই ঘটনা ঘটানোর 3 মাস পর ওই কাপালিক বুঝতে পারে এই ঘটনা ঘটে গেছে। তারপর সে কাপালিকের অনুগত পিশাচ শ্রেণীর জিনগুলোকে দিয়ে প্রথমে বাড়ির গাছপালাগুলো, তারপর পশুগুলো, এরপর 2 মেয়ে, সবশেষে আমার স্ত্রীকে হত্যা করেছে। মূলত কথাগুলো বৃদ্ধ বলছিলেন। বৃদ্ধ আরো বলেন যে আপনার মেয়ে দুটি একদিন আম বাগানে যায় কিছু আম কুড়িয়ে আনতে। মেয়ে দুটি যখন এ গাছ ও গাছের নিচে আম খুঁজছিল, তখন 4টি পিশাচ জিন একসাথে কঙ্কালের রূপ নিয়ে গাছ থেকে নেমে আসছিল। এইটা দেখে ওই মেয়ে দুটি অনেক ভয় পেয়ে যায়। এই ভয় থেকেই মূলত আপনার মেয়ে দুটি মারা যায়। আর আপনার স্ত্রী সেদিন নদীতে গোসল করতে যান, উনি যখনই ডুব দেন তখনই 2টি সাপ তার পাকে পেঁচিয়ে ধরে এবং পেঁচিয়ে টানতে টানতে পানির নিচে নিয়ে যায়। আরো 2টি সাপ তার গলায় পেঁচিয়ে ধরে। আপনার স্ত্রী একটি সাপের গলা খুব শক্তভাবে ধরে ফেলেছিল পানির মধ্যে ডুবে থেকেই, যার কারণে সাপরূপী একটি পিশাচ জিন মারা যায়। এই জন্য আপনার স্ত্রীকে তারা অনেক গভীরে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ ভেসে উঠতে পরদিন পর্যন্ত দেরি হয়। ওই বৃদ্ধ বলেন, আমরা বুঝতে পারিনি ওই কাপালিক পিশাচ জিনদের দ্বারা আপনার এত বড় ক্ষতি করবে। আপনি আমাদের গোত্রের 22 জন জিনকে মুক্ত করেছেন। এই জন্য আমাদের জিনের সর্দার সহ সবাই আমরা আপনার কাছে ঋণী। আমরা গতকাল ওই কাপালিককে হত্যা করেছি। ওই কাপালিক নদীর একটা জায়গায় গোসল করতে নামে এবং ভুলবশত সে তাকে বন্ধ করতে ভুলে যায়। এই সুযোগে আমরা মূলত তাকে আক্রমণ করি এবং আমাদের গোত্রের 40 জন শক্তিশালী জিন নিয়ে গিয়ে ওই কাপালিককে সিন্ধু নদীর মধ্যেই ডুবিয়ে হত্যা করি এবং তার লাশ ছিন্ন ভিন্ন করে ফেলি। আর তার সাথে থাকা যে পিশাচ শ্রেণী জিনগুলো আছে সেগুলো ভয়ে পালিয়ে যায়। তাদেরকে আটক না করা পর্যন্ত আমাদের কিন্তু বিশ্রাম নেওয়ার সুযোগ নাই। তবে আমরা আপনাকে আমাদের জগতে নিয়ে যেতে চাই। পরে পিশাচগুলোকে আটক অথবা হত্যা করা হয়ে গেলে আপনি আবার আপনার পৃথিবীতে চলে আসবেন। ভেবে দেখুন, এই পৃথিবীতে আপনার এখন আপনজন বলে কেউ নাই। আপনি আমাদের গোত্রের জিনদেরকে মুক্ত করতে গিয়ে নিজের অজান্তেই মুক্ত করে ফেলেছেন, আমাদের উপকার করেছেন, কিন্তু এই কারণে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে হারিয়েছেন। সুতরাং আমাদের সাথে চলুন, আমাদের সাথে থাকবেন নির্দিষ্ট সময় পর্যন্ত। সেই থেকে উনি এখানেই আছেন। আর ওই পিশাচগুলোকে হত্যা করা হয়েছে, কিন্তু কামরুল সাহেব উনি আর পৃথিবীর এই জগতে ফেরত আসেন নাই, কারণ এখানে ওনার কেউই নাই। এদের সাথে রয়ে গেছেন, এরাই এখন আত্মীয় স্বজন হয়ে গেছে। যাই হোক, আসাদ সাহেব সব কথা শোনার পর কামরুল সাহেবকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনি চাইলে আমার সাথে আমার বাড়িতে থাকতে পারেন। তখন তিনি বলেন যে আমার আর পৃথিবীর জগতে ফেরত যাওয়ার ইচ্ছা নাই, বাকিটা জীবন এখানেই কাটিয়ে দিতে চাই। উনি এটাও বলেন যে আমার মৃত্যু হলে আমার 2 মেয়ের কবরের পাশে জিনারা যেন দাফন করে দেয় সেই ওসিয়ত করে রেখেছি। এই কথা বলার পর কামরুল সাহেব উনি বিদায় নিয়ে আসাদ সাহেবের রুম থেকে বের হয়ে আসেন। পরদিন আসাদ সাহেব জিনের সর্দার, তার পরিবার এবং যেই মেয়েকে 2 যমজ ভাই ভালোবাসে এদের সবাইকেই ওই মেয়ের পরিবার সহ উনি ডেকে পাঠান। সেই সাথে ওই আজগর মিষ্টিওয়ালাকেও ডেকে পাঠান। সবাই জিনের রাজপ্রাসাদে চলে আসেন এবং জিনের সর্দার আসাদ সাহেবকে অনুমতি দেন বিচার শুরু করার জন্য। আসাদ সাহেব প্রথমেই 2 ভাইকে জিজ্ঞেস করেন যে তিনি যে রায় দিবেন সেটা তারা মানবে কিনা। 2 ভাই সম্মতি জানায় যে রায় উনি দিবেন সেটাই তারা মেনে নেবেন। তিনি মেয়ে এবং মেয়ের পরিবারকে জিজ্ঞেস করেন তারা রায় মানবে কিনা, তারাও সম্মতি জানায়। তখন আসাদ সাহেব জিনের সর্দারকে বলেন, আপনার মৃত্যুর পর আপনার পরিবার থেকে কে সর্দার হবে? তখন জিনের সর্দার বলেন, আমি যখন এই রাজ্য চালাতে অক্ষম হব কিংবা আমার মৃত্যু হলে আমার সন্তানদের মধ্যে থেকে একজন হবে যাকে আমার পরিবার যোগ্য মনে করবে। তখন আসাদ সাহেব একটা সুন্দর সমাধান দেন। তিনি জিনের সর্দারকে বলেন, আপনার 2 ছেলে যে মেয়েকে পছন্দ করে সেই মেয়েকে ডাকতে বলেন। তখন জিনের সর্দার আসাদ সাহেবকে বলেন যে ওই মেয়ে আপনার সামনে আসতে চাইছে না, ওই মেয়ে পর্দার আড়ালে আছে, আপনি কথা বললে সে কথার উত্তর দেবে। তখন 2 ছেলের উদ্দেশ্যে উনি বলে যে আগামীকাল থেকে তোমরা 2 ভাই কেউ ওই মেয়ের দিকে তাকাতে পারবে না। যে প্রথম ওই মেয়েকে দেখবে বা ওই মেয়ে প্রথম তোমাদের মধ্যে যাকে দেখবে তাকে চিরদিনের জন্য ওই মেয়েকে ভুলে যেতে হবে এবং যাকে ওই মেয়ে দেখবে না তার সাথেই বিয়ে হবে, মানে ওই মেয়ের বিয়ে হবে। 2 ভাইয়ের মধ্যে যে ভাই ওই মেয়েকে দেখবে না তার সাথে মেয়েটার বিয়ে হবে। আর যে ছেলের সাথে বিয়ে হবে না তাকে আপনি আপনার রাজ্যের পরবর্তী সর্দার করবেন। এবং আজ থেকে আপনি আরেকটি সুন্দরী মেয়ে ঠিক করুন, যখন কোনো ছেলে এই শর্ত ভঙ্গ করবে তার সাথে সেই মেয়েকে আপনি বিয়ে দেবেন এবং 2 ভাইয়ের বিয়ে একই দিনে একই সময় দেবেন। আসাদ সাহেব এবার সবার উদ্দেশ্যে বলেন, আপনাকে আমার বিচার পছন্দ করেছেন? তখন উপস্থিত সবাই এক বাক্যে বলেন, জি, আপনার বিচার আমাদের পছন্দ হয়েছে। অর্থাৎ বিচারটা খুবই দুর্দান্ত ছিল যে
যে ওই মেয়েকে বিয়ে করতে পারবে না, এর বিনিময়ে সে এই গোত্রের পরবর্তী সর্দার হবে বা রাজ্যের রাজা হবে, কিন্তু সে কিন্তু মেয়েকে পাবে না। আর যে পাবে না তার সাথে আর একটা মেয়ের বিয়ে হবে ওই জিনেদের গোত্রের মধ্যে থেকেই। তো যাই হোক, এরপর আসাদ সাহেব তো উনি সবাইকে ওনার বিচারের বিষয়ে তাদের সম্মতি আছে কিনা জিজ্ঞেস করেন, সবাই তো সেই বিষয়ে সম্মতি জানান। আসাদ সাহেব যমজ দুই ভাই এবং ওই মেয়েকে জিজ্ঞেস করেন যে আপনারা কি আমার বিচার পছন্দ করেছেন? তখন দুই ভাই এবং মেয়েটি সম্মতি প্রকাশ করেন। এরপর আসাদ সাহেব বিচার শেষ করে একটা রুমে চলে যান এবং সেখানে তিনজন ব্যক্তিকে ডাকেন, মেয়ের পিতা, জিনের সর্দার এবং কামরুল সাহেবকে। তিনজনকে এক জায়গায় নিয়ে এসে উনি বিচারের সারমর্ম এভাবে বলেন যে আগামীকাল থেকে আপনার দুই ছেলে ওই মেয়ে থেকে লুকিয়ে থাকবে, কারণ যে তাকে দেখে ফেলবে সেই ওই মেয়েকে হারাবে। এতে করে আস্তে আস্তে ওদের মন থেকে ওই মেয়েটি দূরে সরে চলে যাবে। পরবর্তীতে যে কোনো এক ভাইয়ের সাথে বিয়ে হলেও অন্য ভাই সেটা হৃদয়ে আঘাত করবে না, এবং এর মধ্যে যদি কোনো ভাইয়ের মধ্যে আপনার এই বিশাল রাজ্য নিয়ে চিন্তা ভাবনা আসে, তাহলে সে নিজেই ওই মেয়েকে ভুলে যাবে এবং ভবিষ্যতে রাজ্যের দায়িত্ব নেওয়ার জন্য হলেও তিলে তিলে নিজেকে প্রস্তুত করবে এবং ওই মেয়ে থেকে দূরে সরে থাকবে। আর এই মেয়েটাও একজন ধৈর্যশীল এবং দায়িত্ববান স্বামী পাবে। এজন্যই মূলত এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাদের একসাথে বিয়ের কথা এই জন্যই বলা হয়েছে যাতে একই সাথে দুজন সংসার শুরু করতে পারে, তাদের সম্পূর্ণ চিন্তা ভাবনা যেন একই সাথে নতুন স্ত্রীর উপরে থাকে। আশা সাহেব এটাও বলেন যদি আমার বিচার পছন্দ না হয় তাহলে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। তখন এই মেয়ের বাবা, মানে জিন যে মেয়েটা, তার বাবা বৃদ্ধ কামরুল সাহেব এবং জিনের সর্দার, উনি বলেন যে আপনি যথাযথভাবে বিচার করেছেন, প্রতিটি বিষয়ের যথাযথ ব্যাখ্যা দিয়েছেন। জিনের সর্দার বলেন যে আমার মনে হয় এত সুন্দর সমাধান আমরা চাইলেও করতে পারতাম না। তখন আফসার সাহেব বলেন এইবার তাহলে আমাকে বিদায় দেন। তখন জিনের সর্দার বলেন যে আপনি আমার কাছে যে কোনো কিছু চাইতে পারেন, যদি আমাদের সামর্থ্যের মধ্যে থাকে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা পূরণ করার জন্য। তখন আফসার সাহেব বলেন যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার আপনার কাছে ব্যক্তিগত কিছুই চাওয়ার নেই, তবে দুটো জিনিস চাইবো, যদি সম্ভব হয় আমাকে দিবেন। প্রথমত আপনার এখানে আজগর নামে যিনি মিষ্টি বানান তাকে 5 বছর পরিপূর্ণ করে তাকে বেশ কিছু অর্থ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন, কারণ তার পরিবার তার অপেক্ষায় রয়েছে, আর তার স্ত্রী তার স্বামীর অপেক্ষায় রয়েছে, তার সন্তানরা তাদের বাবার অপেক্ষায় রয়েছে। তো এভাবেই তাকে আপনারা দ্রুত ফেরত পাঠাবেন, বাকি জীবন তারা যেন খুব ভালো করে কাটাতে পারে। তবে ওনাদের পরিবারের এই যে বিচ্ছেদটা, যে কষ্টটা হচ্ছে, এটা তো আসলে অর্থের মাধ্যমে পুষিয়ে দেওয়া সম্ভব নয়। এটা একটা বিষয় বলেন আসাদ সাহেব। দ্বিতীয় আরেকটা বিষয় বলেন যে ওই যে নয়ন নামের যে ছেলেটিকে 3 ভাই মিলে কালোজাদু করেছিল, সেই ছেলেটিকে যেন আবার 3 ভাই কোনোভাবে ক্ষতি করতে না পারে সেই বিষয়টা একটু দেখবেন। এ কথা শোনার পর জিনের বাদশা বলেন আপনি আসলেই বড় মনের একজন মানুষ, আমি আপনার কথাগুলো রাখার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর জিনের সর্দার একটি আংটি উপহার দিয়েছিলেন এবং বলেছিলেন যদি কখনো আমাকে আপনার প্রয়োজন হয় আপনি এই আংটিটি যে কোনো একটা পুকুরের মধ্যে ফেলে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি আমাকে ডেকেছেন। এরপর ওই দিন রাতে ঘোড়ায় করে আসাদ সাহেবকে যেখান থেকে নিয়ে গিয়েছিলেন ওই জিনের সর্দার, ঠিক সেভাবেই নামিয়ে দিয়ে আসেন। চোখটাও একই রকম ভাবে বেঁধে রাখা হয়েছিল, কারণটা হচ্ছে যেই পদ্ধতিতে নিয়ে যাওয়া হয় এটা নাকি দেখতে হয় না। আসাদ সাহেব ওই রাত্রেই পথ চলতে চলতে বাড়িতে এসে দেখেন সবাই সবার মতো ঘুমিয়ে গেছে। উনি দরজায় নক করেন, একজন দরজা খুলে দেন, উনিও রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ঘুম থেকে উঠে জিজ্ঞেস করেন যে আজকে কি বার? তখন উনি বলেন আজকে বুধবার। আসাদ সাহেব তারিখ জিজ্ঞেস করেন, তো যখন তারিখটা বলা হয় তখন আসাদ সাহেব বুঝতে পারেন যে উনি ওখানে 5 দিন ছিলেন। এরপর আসাদ সাহেব এই যে আলমগীর চাচা যিনি ঘটনাটি দিয়েছিলেন, এই আসাদ সাহেবকে আলমগীর চাচার দাদা জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে ফুল এবং ফল ছিঁড়তে নিষেধ করেছিল কেন, এবং কেন ফুল ও ফল ছিঁড়লে গাছগুলো মারা যাবে, আর যে দুধের আর যে রক্তের নদীটা দেখা হয়েছিল কি কারণে নদীটা সৃষ্টি হয়েছিল, এই বিষয়ে কি কোনো প্রশ্ন করেছিলেন? আসাদ সাহেব বলেছেন যে যিনি সর্দার তাকে অনুরোধ করেছিলেন যে এই বিষয়ে যেন তাকে প্রশ্ন না করা হয়, কারণ এখানে জিনদের নিরাপত্তাজনিত নাকি বিষয় লুকিয়ে আছে, যেটা সর্দার হয়ে এটা প্রকাশ করা উচিত না। এরপর মূলত আসাদ সাহেব আর প্রশ্ন করেন নাই। এরপর অনেক জিন ঘটিত ঘটনায় আসাদ সাহেবের সাথে অনেকবারই জিনের সর্দারের সাক্ষাৎ হয়েছিল। উনি পুকুরে ওই আংটিটা ফেলে দেওয়ার পর আসতেন, কিন্তু মজার বিষয় হলো ওই আংটিটা কিন্তু হারিয়ে যেত না, আংটিটা পরবর্তীতে উনি আবার ফেরত পেতেন বিশেষ একটা পদ্ধতিতে। ওই আংটিটি নাকি আসাদ সাহেবের মৃত্যুর পরও তার উত্তরাধিকারীদের কাছে রয়ে গেছে। আসাদ সাহেব 1998 সালের দিকে মারা গিয়েছেন। এখন ওই আংটিটি কার কাছে আছে বা আদতে আছে কিনা, শোনা যায় যে তার যারা উত্তরসূরি আছেন তাদের কাছে আছে, কিন্তু কি অবস্থায় আছে এই বিষয়ে আসলে জানা যায়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে জিনের যে বিচারটা, জিনেদের ওখানে গিয়ে যে বিচারটা করা হলো আসলে খুবই বিচক্ষণ একটা বিচার। আমি যখন ঘটনাটি পড়া শুরু করেছি চিন্তা করেছিলাম আসাদ সাহেব ওখানে গিয়ে কি বিচারটা করবেন। দেখুন কি দুর্দান্ত একটা বিচার, যে যেই ওই মেয়েটাকে দেখবে তার সাথে তার বিয়ে হবে না, আবার যার সাথে বিয়ে হবে না সে রাজত্ব পাবে। রাজত্ব পাওয়ার জন্য কিন্তু ওই মেয়েটা থেকে দূরে থাকবে, আস্তে আস্তে ওই মেয়েটাকে সে ভুলতে থাকবে।
এভাবেই একটা জটিল মনস্তাত্ত্বিক একটা ব্যাপার এখানে ছিল, যেটা প্রয়োগ করা হয়েছিল। প্রিয় লিসেনার্স, একটা বিষয় সবসময় আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে এই যে বিচারিক প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়ায় কিন্তু অপরাধের অনেকগুলো ধারা রয়েছে, যেই ধারায় শাস্তি দেওয়া যায়, কিন্তু শুধু ধারা দেখে কিন্তু বিচারকরা সেই শাস্তিগুলো দেন না। ঘটনার প্রেক্ষাপট, অপরাধীর ধরন, তার বয়স, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, অনেক কিছু বিচার বিশ্লেষণ করে বুদ্ধি, প্রজ্ঞা সবকিছু খাটিয়ে একটি বিচার করতে হয়। এই জন্য বিচারক যারা ন্যায় বিচারক, তাদের মর্যাদাটা কিন্তু অনেক বেশি। আর বিচার করাটা কিন্তু সহজ কাজ নয়, এটা খুবই কঠিন একটা কাজ। এই কঠিন কাজটা কতটা যে কঠিন, আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে এটা সত্যি, এটা পাহাড় সম কঠিন। একটা পাহাড় সরিয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেরকম কঠিন, ওরকম কঠিন। কিন্তু এটা আমরা যতটা সহজ মনে করি, আসলে এতটা সহজ নয়। একজন বিচারক যদি বুঝতে পারতেন যে তার এই বিচারের কারণে পরকালে আল্লাহর কাছে এটার সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে, প্রত্যেকটা বিচারের ব্যাখ্যা দিতে হবে, তাহলে বিচারিক প্রক্রিয়া কখনো তাড়াহুড়া করা হতো না। ধীরে সুস্থে বিচার কার্য শেষ করতে হতো এবং খুব বিচক্ষণতার সাথে বিচার কার্যগুলো শেষ করতে হতো। আর প্রতিটা বিচার কার্যের সাথে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার জড়িত আছে। এই বিষয়গুলো বিচারকদের কিন্তু মাথায় রাখতে হয়। অনেক সময় আমরা বিভিন্ন বিচার দেখে, যদি সেটা কোনো পক্ষপাতিত্বমূলক বিচার না হয়, যেটা আমরা বাহ্যিকভাবে দেখি যে অনেক বিচার সেটা ন্যায় বিচার হয়েছে, আবার অনেক বিচার দেখা যায় যে সেটা ন্যায় বিচার হয়নি। যেগুলো ন্যায় বিচার হয়নি সেই বিষয়ে আমি কথা বলবো না, যেগুলো ন্যায় বিচার হয়েছে সেখানে বলতে চাই যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে বিচারক কেন এই রায়টা দিয়েছেন, কারণ তার আসলে ওভাবে ব্যাখ্যা করার মতো অবকাশ থাকে না। সবকিছু লিখিত আকারে রায়ে দেয়া যায় না, কিছু বিষয় তার মাথার মধ্যেই থাকে, হয়তোবা কখনোই সেগুলো প্রকাশিত হয় না যে উনি কোন প্রেক্ষাপটে রায়টি এভাবে দিয়েছিলেন। যারা সৎ বিচারক রয়েছেন সকলের জন্য দোয়া, ভালোবাসা। আমরাও যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের যদি কোনো বিষয়ে সুযোগ আছে, কোনো বিষয় ফয়সালা করে দেওয়ার জন্য, আমরাও যেন ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ধন্যবাদ জানাচ্ছি হাফিজ ভাইকে।